প্রিয় লিসেনার্স, এখন যার ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব ওনার নাম নাসির। ওনার বাড়ি টাঙ্গাইল জেলার সদর উপজেলার ভাড়রা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামে। উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, ঘটনাটি উনি ওনার মায়ের কাছ থেকে শুনেছেন। আর এই ঘটনাটি ওই এলাকার অনেকেই জানে। ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম সুমাইয়া। ঘটনাটির সময়কাল 1991 কি 92 সাল, এক্স্যাক্ট বলা মুশকিল, তবে অনুমান করা হয় এরকম সালই হতে পারে। এই সুমাইয়া উনি খুবই দরিদ্র পরিবারে বেড়ে ওঠা একটি মেয়ে। মা বাবার সংসারে অনেক অভাব অনটন ছিল। বিয়ের পর স্বামীর সংসারেও অভাব অনটন লেগেই আছে। অনেক কষ্ট করে বড় হয়েছেন, স্বামীর সংসারে এসেও কষ্ট করছেন। শুরুর দিকে আসলে আফসোস এটা নিয়ে খুব একটা না থাকলেও আস্তে আস্তে তার আফসোস হতে থাকে। যখন উনি সন্তান সম্ভবা হয়েছেন তখন অনেক কষ্টে বাড়ির সব কাজ করছেন, একটা সাহায্যকারীও নাই। একটা সাহায্যকারী যদি রাখা যেত তাহলে ওনার অনেক কষ্ট কমে যেত। ওনার স্বামী এটা বুঝতেন, কিন্তু অভাবের সংসার, উনি নিজেই মানুষের বাড়িতে কাজ করেন দিনমজুর হিসাবে, তাহলে কিভাবে আরেকজন কাজের লোক উনি রাখবেন? এটা নিয়ে তার স্বামীর মনেও আক্ষেপ ছিল। সুমাইয়া উনি বাড়ির সব কাজ তো করতেনই, ওনার যখন কাপড় চোপড় ধোবার দরকার হতো তখন বাড়ির কাছাকাছি একটা নদীর ঘাটে গিয়ে উনি কাপড় চোপড় ধুতেন। এটা উনি সবসময় করতেন। তো ওনাদের বাড়ির পাশ দিয়ে যে নদীটা বয়ে গেছে, ওই নদীর একটা বিশেষ জায়গায় অনেক গভীরতা ছিল। সবাই বলতো এই জায়গাটা বেশ গভীর, আর হয়তোবা গভীরতার কারণে এই জায়গার পানিটা অনেক কালো দেখা যেত। সুমাইয়া বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাঠের পিঁড়িতে বসে কাপড় চোপড় ধুতেন। একদিন হয় কি, উনি ওই জায়গায় বসে কাপড় ধোয়া শুরু করেছেন। বেশ কিছু কাপড় নিয়ে গিয়েছিলেন। ওনার তখন 4 কি 5 মাসের প্রেগনেন্সি চলছিল। এই অবস্থায় উনি কাপড় খাচ্ছেন, কষ্ট হচ্ছিল। যখন প্রায় অর্ধেক কাপড় ধোয়া হয়ে গেছে তখন ওনার কাছে মনে হচ্ছে, যাহারে এত কষ্ট করতেছি ছোটবেলা থেকে, আমার এই কষ্টের জীবন মনে হয় আর কোনোদিন শেষ হবে না। আল্লাহ কত মানুষকে কত কিছু দেয়, আমাকে তো দেয় না। কত মানুষ তো মারাও যায়, আল্লাহ আমাকেও তো দেখে না মনে হয়। এত কষ্ট আর ভালো লাগে না। এই কথাগুলো মনে মনে চিন্তা করতে করতে একটা সময় জোরে জোরেই এই বিষয়টা বলতে থাকেন। হঠাৎ করে সুমাইয়ার চোখ যায় সামনের দিকে ঝনঝন ঝনঝন শব্দের কারণে। চিন্তা করলেন ঝনঝন শব্দ হঠাৎ করে কোথা থেকে আসে, আর শব্দটা আসছে মনে হচ্ছে নদীর ভেতর থেকে। সামনের দিকে যখন উনি তাকালেন, উনি দেখতে পান এক ভয়ঙ্কর দৃশ্য। উনি দেখতে পান যে বেশ লম্বা দেহি একটা অবয়ব, তবে এই অবয়বটা মানুষের মতোই, যার মাথার চুলগুলো ছিল জট পাকানো, লম্বা লম্বা জট। এই মানুষটাও কিন্তু বেশ লম্বা। প্রথমে তো উনি এটাকে মানুষই মনে করেছেন হঠাৎ করে মনে হয় পানির নিচ থেকে ভেসে উঠেছে, কিন্তু না, ওনার ধারণাটা পরবর্তীতে ভুল প্রমাণিত হলো। উনি দেখলেন এই জিনিসটা এত গভীর পানিতে তো এভাবে থাকতে পারে না, আর এই জিনিসটার শরীরে লোহার অসংখ্য শেকলের প্যাচ রয়েছে, আর তার কাঁধ থেকে শেকল ঝুলে পড়েছে, হাত থেকে শেকল ঝুলে পড়েছে। এরকম ভারী শেকল নিয়ে কোনো মানুষ তো পানির মধ্যে ভেসে থাকতে পারে না, তার তো ডুবে যাওয়ার কথা। তাহলে এটা কখনোই মানুষ হতে পারে না। আর এই জিনিসটার চেহারা খুবই অস্বাভাবিক রকমের কালো কুচকুচে, খুব একটা ভয়ঙ্কর না হলেও অস্বাভাবিক রকমের কালো কুচকুচে তার চেহারা। মাথায় লম্বা লম্বা জট, আর সমস্ত শরীর জুড়ে এরকম লোহার শেকল। তার সাথে তার চোখাচোখি হয়েছে 5 থেকে 10 সেকেন্ড। এরপর উনি যে কি করবেন, ওখান থেকে দৌড় দিবেন না কি করবেন এটা তো বুঝতে পারছেন না। একটা সময় মনে হলো এখান থেকে উনি পালিয়ে যাবেন। যখন ঘুরে উনি ওই নদীর পাড়ে ওঠার চেষ্টা করছেন তখন ঝনঝন ঝনঝন শব্দ আবারও শুরু হয়ে গেল।
এবার উনি যেটা দেখতে পেলেন এটা দেখে উনি মারাত্মক ভয় পেয়ে গেলেন। উনি দেখলেন ওনার সামনে দিয়ে শেকলের ব্যারিকেড সৃষ্টি হয়ে গেছে। অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় দেখি বিভিন্ন লোহার কোনো খুঁটির সাথে শেকল বাঁধা থাকে, মনে হচ্ছে এরকম খুঁটি হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়, আর এই খুঁটিগুলো মাটি ফুঁড়ে বের হচ্ছে আর সেগুলোর সাথে শেকল রয়েছে, অর্থাৎ উনি এখান থেকে যেতে পারবেন না। এরপরও উনি হামাগুড়ি দিয়ে উঠতে থাকেন, ওই শেকলের দিকেই আগাতে থাকেন। ওনার কাছে মনে হচ্ছিল এখনই বুঝি কোনো শেকল এসে ওনার পায়ে জড়িয়ে যাবে আর হ্যাঁচকা টানে পানির মধ্যে নিয়ে যাবে তাকে। আল্লাহর অশেষ রহমতে উনি হামাগুড়ি দিয়ে ওই শেকলগুলো পার করেই উনি উপরে উঠে আসেন। এরপর পেছন দিকে তাকিয়ে দেখেন কিছুই নাই। তখন কিন্তু দিনের বেলা, আর সময়টা দুপুর 2-2:30 বাজে। সাধারণত এই সময়গুলোতে গ্রামের পুরুষ সদস্যরা মাঠে থাকে, আর নদীর যেই অংশে উনি ওখানে বসেছিলেন ওখানে ওই সময় লোকজন তেমন ছিল না, দূরে কিছু লোকজন ছিল, তবে তারা এই দৃশ্যটা কেউই দেখতে পায়নি। সুমাইয়া তখন দৌড়ে ওই মানুষগুলোর দিকে যেতে শুরু করেন। সেখানে গিয়ে এই ঘটনাটা যখন সবিস্তরে খুলে বলেন তখন মানুষজন বুঝতে পারে এই জায়গার পানির রং এত কালো হবার কারণ কি। এই ভয়ঙ্কর শেকল দানব যার চেহারা কুচকুচে কালো হতে পারে, তার কারণেই এই জায়গার পানির রং এরকম কুচকুচে কালো। এই বিষয়টা যখন চতুর্দিকে জানাজানি হয়ে যায় তখন গ্রামের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায়, কারণ ওই জায়গাতে মানুষজন কম আসা যাওয়া করলেও একদমই যে আসা যাওয়া করে না তা কিন্তু না, ওখানে অনেকে গোসলও করে। তবে এই জায়গাটা হঠাৎ করেই এরকম সৃষ্টি হয়েছে। ওই যে নদীটা, এই নদীটা বিভিন্ন সময়ে ভাঙনের মুখোমুখি হয়। সব সময় এরকম ভাঙনের মুখোমুখি হওয়ার কারণে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অতিরিক্ত মাত্রায় গর্ত সৃষ্টি হয়ে যায় বা গভীরতা সৃষ্টি হয়ে যায়। হতে পারে এই কারণেই ওখানে বেশ গভীর হয়ে গিয়েছে, আর ওখানে কোনো এক শেকল দানব এসে আস্তানা গেড়েছে। এটা নিয়ে গ্রামবাসীদের মধ্যে যখন আতঙ্ক ছড়িয়ে পড়ল, তারা এটাও চিন্তা করলো ওই জায়গা থেকে যে সরে অন্য জায়গায় গিয়ে মানুষকে আক্রমণ করবে না, এর কোনো নিশ্চয়তা তো নাই। ভালো একজন হুজুরের সাথে তারা পরামর্শ করা শুরু করেন। তখন হুজুর বললেন যে এখানে একটা রুকিয়া করতে হবে। উনি জানিয়েছিলেন যে অনেক পরিমাণে লবণ প্রয়োজন হবে, কয়েক মণ লবণ ওনার দরকার হবে। তিনি এই লবণগুলো রুকিয়া করে পরে দেন, এরপর নিজেই নদীর যেই জায়গাটাতে অনেক গভীর ছিল, পানির রং কালো ছিল, সেখানে প্রচুর পরিমাণে লবণ ছিটিয়ে দেন। এরপর আশেপাশে বিভিন্ন জায়গায় উনি লবণ ছিটিয়ে দেন। এরপর উনি বলেন আল্লাহ চাহেন তো ইনশাল্লাহ আর বড় ধরনের কোনো সমস্যা হবে না, তবে সতর্ক থাকতে হবে। বিশেষ করে যখন পূর্ণিমা, অমাবস্যা এই তিথিগুলো থাকে তখন বেশ সতর্কতার সাথে এখানে নামতে হবে, আর একা একা নামা যাবে না। বাচ্চাদেরকে খুব সতর্কতার সাথে এখানে গোসল করতে হবে আগামী বেশ কিছুদিন। তো উনি এটা যখন বলেছেন সবাই সতর্কতার সাথেই সব কাজ করছিলেন। এর মধ্যে 1 বছরের মতো পার হয়ে যায়। তবে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি যেটা ঘটে সেটা হচ্ছে এই সুমাইয়া নামক ভদ্রমহিলার সাথে। উনি তো তখন 5 মাস বা 6 মাসের প্রেগন্যান্সি সময়টা পার করছিলেন। এর বেশ কিছুদিন পর ওনার হঠাৎ করেই প্রসব বেদনা ওঠে। গ্রামে যে ধাত্রীরা থাকে যারা এই কাজগুলোতে সহায়তা করেন তাদেরকে ডেকে নিয়ে আসা হয়। তো যখন ওনার সন্তান ভূমিষ্ঠ হয়, বাইরে তো এই সুমাইয়ার স্বামী ছিল, আরও বেশ কয়েকজন আত্মীয় স্বজন ছিল। যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ওরে বাবারে মারে এটা কিরে এরকম চিৎকার চেঁচামেচি শুরু হয়েছে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তান যে কান্নাকাটি করে এরকম কান্নাকাটির শব্দ না, ওই ঘরের মধ্যে যে মহিলারা ছিলেন তারা চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছেন, এটা কিরে এই বলে দৌড়াতে দৌড়াতে তারা বাইরে বের হয়ে এসেছেন। তাদের এইরকম চিৎকার চেঁচামেচি এবং আচরণে বাইরের সবাই তো বেশ উদ্বিগ্ন হয়ে পড়েন, ঘটনাটা কি হয়েছে। তখন বলেন যে সর্বনাশ হয়ে গেছে, এটা তো একটা ভয়ঙ্কর রাক্ষস হয়েছে। রাক্ষস হয়েছে মানে? তখন উপস্থিত সবাই তো বেশ ভীত হয়ে পড়েন, ঘটনাটা কি।
তখন মেইন যিনি ধাত্রী ছিলেন উনি ওই সন্তানটাকে বাইরে নিয়ে আসেন। আর এই সন্তানটাকে দেখার সাথে সাথে সকলেই ভয় পেয়ে যান। সবাই দেখেন এটা আসলে মানুষই না, এর হাতও নাই, পাও নাই, মাথাও নাই, একদম সমান একটা বডি। এটা দেখতে অনেকটা, যদি আমরা লম্বা একটা চকলেটের কথা চিন্তা করি, এইরকম। কপাল যেই জায়গাটা মানুষের থাকে আর কি, ওই জায়গাটাতে দুটো চোখ আছে আর একটা মুখ আছে। মুখটা শুধু একটা টান, বিয়োগ চিহ্ন যেরকম একটা টান, আড়াআড়ি এইরকম একটা টান। চোখগুলো ছোট ছোট। তখন সবাই বুঝতে পারেন এখানে ভয়ঙ্কর কোনো কিছু চলে এসেছে। কেননা এই যে সুমাইয়া, উনি গর্ভকালীন অবস্থায় নদীর ধারে কাপড় কাচতে গিয়ে কিন্তু ভয়ঙ্কর একটা বিষয়ের মুখোমুখি হয়েছিলেন মাসখানেক আগে। এইটার প্রভাবে এই সমস্যা হয়নি তো। এদিকে এটা নিয়ে তো আর বেশিক্ষণ দেরিও করা যাচ্ছে না, কোনো হুজুরের কাছে যে গিয়ে পরামর্শ নেবেন এই সময়ও তো নাই। উপস্থিত বেশ কয়েকজন পুরুষ সদস্যরা পরামর্শ দেন এই জিনিসটা মানুষ হতেই পারে না, এটাকে এখনই মেরে ফেলতে হবে। কীভাবে মেরে ফেলতে হবে? এর মুখের মধ্যে লবণ ঢুকিয়ে দিতে হবে, তাহলে মারা যাবে। ওই সময়ে গ্রামে অনেক সময় দেখা যেত যে অনেক প্রতিবন্ধী বাচ্চা জন্ম নিত। মানুষ বুঝতে পারতো না, এটাকে রাক্ষস মনে করে কিন্তু এভাবে বাচ্চাকে মেরে ফেলতো, মনে করতো যে এটা তো স্বাভাবিক বাচ্চা না। কিন্তু এই বাচ্চাটার ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন রকম ছিল। যখনই এই লবণ মুখে দিয়ে মেরে ফেলার সিদ্ধান্ত হয়ে গেল, তখনই ঘটল আর একটা ঘটনা। সেটা হচ্ছে এই বাচ্চাটা অস্বাভাবিকভাবে লাফালাফি শুরু করে দিল, স্প্রিংয়ের মতো লাফালাফি করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, মনে হচ্ছে এই বাড়ির সীমানাটা ছেড়ে বাইরে চলে যাবার চেষ্টা করছে। তখন পুরুষ সদস্যরা বলল, কোনোভাবেই এটাকে বাইরে যেতে দেওয়া যাবে না, এটা যদি একবার বাইরে চলে যায় তাহলে ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে পারে, এটাকে আটকাতে হবে। সবাই চারদিকে ঘিরে ধরে ওটাকে আটকাবার চেষ্টা করছেন, কোনোভাবেই আটকাতে পারছেন না। তখন চিন্তা করলেন এটাকে তো আসলে ধরা যাচ্ছে না, ওভাবে স্প্রিংয়ের মতো লাফাচ্ছে, বাইরে চলে যাবার চেষ্টা করছে। কোন একটা কাপড় এর উপরে যদি ছড়িয়ে দেয়া যায় তাহলে এটাকে আটকানো সম্ভব হবে। এই কাজই করা হলো। দ্রুত একটা কাপড় নিয়ে এটার দিকে ছুঁড়ে দেওয়া হলে এইটার নিচে এই জিনিসটা পড়ে যায়। তখন সবাই মিলে ওটার উপরে হামলে পড়েন। কিন্তু এই জিনিসটার শক্তি এতটাই বেশি ছিল, 4-5 জন শক্ত সমর্থ পুরুষকেও হার মানিয়ে দিচ্ছিল, তারাও এটাকে ধরে রাখতে পারছিলেন না। তখন তারা নিশ্চিত হলেন আরও ভালোভাবে যে এইভাবে লাফালাফি করছে আর এটার শরীরে এমন শক্তি, এটা আসলেই একটা রাক্ষস, এটাকে মেরেই ফেলতে হবে। অনেক কষ্টে এটাকে যখন চেপে ধরেছেন তখন চি 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 এক ধরনের শব্দ ওটা থেকে আসতে থাকে। এদিকে লবণ নিয়ে আসা হয়, অনেক কষ্টে ওই কাপড়টার একটা অংশ ছিঁড়ে ফেলা হয়, যেই অংশে ওই মুখটা ছিল তারা আইডিয়া করেছিলেন ওই অংশটা তারা বের করেন। এরপর অনেক কষ্টে ওইটার মুখের ভেতরে লবণ ঢুকিয়ে দেন। লবণটা কিন্তু সে মুখের মধ্যে নিতে চাচ্ছিল না, এই জন্য মুখের মধ্যে একটা শক্ত কাঠি জাতীয় জিনিস আগে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যাতে করে মুখটা হা হয়ে থাকে। এরপর লবণ যখন ঢুকিয়ে দেওয়া হয় আস্তে আস্তে ওই জিনিসটা নিস্তেজ হয়ে পড়ে। তখন সবাই বুঝতে পারে এটা মারা গেছে। যেহেতু একজন মুসলিম পরিবারে বা একটা মুসলিম নারীর গর্ভে এই জিনিসটা ভূমিষ্ঠ হয়েছে, স্বাভাবিকভাবেই এটার একটা অন্ত্যেষ্টিক্রিয়া বা সৎকার তো প্রয়োজন। এই কারণে শরীয়ত অনুযায়ী পরবর্তীতে এটাকে গোসল করিয়ে কাফন দিয়ে জানাজা পড়িয়ে কবর দেওয়া হয়। তো এটা তো ঘটলো এই সুমাইয়া নামক ভদ্র মহিলার সাথে। এরপরে ওখানে আবার নদীতে ভাঙন সৃষ্টি হয়েছে। তখন এই যে গর্তের যে জায়গাটা, এটা আর এরকম ছিল না, নদীর এপার ভাঙে ওপার গড়ে, ওপারে চর পড়েছে। তো এভাবেই এই জিনিসটা একটা সময় স্বাভাবিক হয়ে যায়। এরপরে ওই ধরনের কোনো ভয়ের ঘটনা না ঘটলেও এমনিতে একটি বাচ্চা সেখানে ডুবে মারা গিয়েছিল। আর এই নাসির ভাইয়ের মা এবং তার আর একজন বান্ধবী গোসল করতে গিয়ে এই বাচ্চাটা তাদের পায়ে বেঁধেছিল, এমনটা জানিয়েছেন। তো এরপরে
অর্থাৎ এই ঘটনার বেশ অনেক দিন পরে যখন আর এক পাশে চর পড়েছে, এই জায়গার শেপটাই অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। ওই সময়ের ঘটনা। ওই গ্রামে একজন ব্যক্তি ছিলেন, ওনাকে সবাই গুজা বলতো। এটা আসলে কুজো, এটার সঠিক শব্দ যদি আমরা বলি, অনেকে কুজোকে গুজা বলে, গুজো বলে। ওই ব্যক্তি কুজো হয়ে হাঁটতেন। ওনার কুজো হয়ে হাঁটার পেছনে একটা ঘটনা রয়েছে, সেটি এখন বলবো। এই ব্যক্তি তন্ত্রমন্ত্র, কবিরাজি এগুলো করতেন। একবার নাকি কোনো একটা ছুঁচো উনি ধরেছিলেন। ধরার পর বিশেষ পদ্ধতিতে এটাকে মেরে ফেলেন এবং এটাকে মাটিতে পুঁতে রাখেন। কয়েকদিন পর ছিল অমাবস্যা। ওই অমাবস্যার রাতে উনি ওটাকে মাটি থেকে আবার তোলেন। মাটির নিচে কয়েকদিন থাকার কারণে এটার বডিতে তো পচন ধরেছে। উনি নির্দিষ্ট রিচুয়াল করার জন্য নিয়ম অনুযায়ী নাকি উনি নদীর ঘাটে চলে গিয়েছেন। এরপর ওটাকে পানিতে রেখেছেন। পানিতে রেখে উনি ওটাকে ধুচ্ছেন বা কিছু একটা করছেন আর কি। এমন সময় উনি দেখতে পান পাশ দিয়ে অপরূপা এক সুন্দরী রমণী হেঁটে যাচ্ছে। উনি বুঝতে পারেন এটা মনে হচ্ছে কোনো পরী। উনি বেশ দুষ্টু কিসিমের লোক ছিলেন। উনি চিন্তা করলেন এটাকে এখনই বশীভূত করতে হবে। এই চিন্তা করে উনি ওইটার পিছু নিয়েছেন। পিছু নেবার পর সাহস করে তার হাতটা ধরে হ্যাঁচকা টান দিয়েছেন তার দিকে। যখনই এটা করেছেন আর ওই হ্যাঁচকা টানে যখনই ওই পরীটা তার দিকে ঘুরে তাকিয়েছে, তখন দেখা গেল ওই পরীটা প্রচণ্ড রাগান্বিত অবস্থায় তার দিকে তাকিয়েছে। আর তখন কি করেছে, এক হাত দিয়ে তার গলা ধরেছে, আর এক হাত দিয়ে তার দুই পা ধরে ধনুকের মতো বাঁকা করে দিয়েছে। ওই যে বাঁকা করে দিল, উনি আর সহজে আর সোজা হতে পারেননি। এরপর থেকে নাকি উনি এরকম গুজো বা কুজো হয়েই সবসময় হাঁটাচলা করতেন। পরী তাকে এভাবে কুজো করে দিয়েছিল। অনেক কষ্টে হাঁটাচলা করতেন এভাবেই কুজো হয়ে, আর সোজা হতে পারেননি কখনো। এটাই ছিল ঘটনা। আজ থেকে 100 বছর আগের এই ঘটনাটি তিনি শুনেছেন। এই ঘটনাটি রঞ্জু আহমেদ নামে একজনের কাছ থেকে। রঞ্জুর দাদা বোরহান মিয়া, যা এটা তার ছদ্মনাম, তিনি এই ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন। তো আমি চলে যাচ্ছি রঞ্জুর দাদার ঘটনায়। আমি আমার মতো করে ঘটনাটা শেয়ার করছি আপনাদের সাথে। তো বোরহান মিয়া তখন কৈশোর পার করছেন, মানে কৈশোরের শেষ সময় আছেন তিনি। তার বয়স তখন 17-18 বছর। এই সময় তিনি বেশ অ্যাডভেঞ্চারাস ছিলেন। আর ওই সময় অ্যাডভেঞ্চারাস না থাকার কোনো কারণ নেই। আসলে আজ থেকে 100 বছর আগের ঘটনা। তখনকার সময় এই যারা কৈশোরে থাকতেন বা যৌবনে থাকতেন, তাদের এই মানে যে কোনো রকম চাঞ্চল্য প্রকাশ পেত এই ঘোরাফেরা, অ্যাডভেঞ্চার এগুলোর মাঝেই। আর প্রকৃতি মানে চারিদিকে মানে ছড়িয়ে ছিটিয়ে থাকতো। আসলে সভ্যতা তো তেমন কিছু ছিল না, মানে এই বৈজ্ঞানিক সভ্যতা তেমন কিছু ছিল না, মানে আপনি ইলেকট্রিসিটি বা এগুলো তো পেতেন না। তো যাই হোক, আড্ডা এবং নানা রকমের ঘটনার প্রতি তাদের আগ্রহ ছিল। এবং এটা কিন্তু বৃহত্তর সিলেটের ঘটনা, মানে কোনো একটা অংশের। এখন সেগুলোর মধ্যে হয়তো বর্ডার এসে গেছে ইত্যাদি, কিন্তু সেই জায়গাটা তখন ছিল বৃহত্তর সিলেটের একটা অংশ। আর এই সিলেটের বিভিন্ন অঞ্চল নাকি বিভিন্ন জমিদারের দ্বারা পরিচালিত হতো। তো অনেক জমিদার ছিলেন যারা বিভিন্ন অঞ্চলের দায়িত্বে ছিলেন। আর এর মাঝে বিশাল একটা অঞ্চল ছিল বনাঞ্চল, মানে সেখানে টিলা এবং বন দিয়ে ঘেরা। তো কিছু জমিদার ছিলেন যারা আসলে বেশ অন্যরকম ছিলেন, যারা জাদুবিদ্যা চর্চা করতেন। এবং দেখা যেত কোনো একটা অঞ্চল থেকে যেখানে নাকি অনেক জাদুবিদ্যার চর্চা হয়, সেখান থেকে লোক এনে তাদের প্রাসাদে জাদুবিদ্যার চর্চা করতেন। এবং এটা করার জন্য তারা অনেক ভয়ঙ্কর সব রিচুয়ালে চলে যেতেন, যেমন নরবলি করতেন, তারপরে বিভিন্ন রকমের ব্ল্যাক আর্ট চর্চা করতেন। এবং যার ফলে তারা তাদের মানসিকভাবেও অন্যরকম হয়ে উঠেছিলেন, বেশ অত্যাচারী। এবং সেই খাজনা আদায় করার জন্য মানুষের থেকে বেশ ব্যাপক রকম টর্চারের মধ্যে দিয়ে যেতেন। এবং নিজেদের ভেতরে এমন একটা জিনিস তাদের তৈরি হয়েছিল, তারা মানুষকে খুব তুচ্ছ জ্ঞান করতেন। তো যাই হোক, এরকম এক জমিদারের অঞ্চলেই ছিল আসলে এই বোরহান মিয়াদের বসবাস। কিন্তু সেই জমিদার তখন বোরহান মিয়ার সময় তখন ওখান থেকে চলে গেছেন, কারণ তারও আগে তার আধিপত্য ছিল সেইখানে। এবং একটা সময় আধিপত্য কমতে থাকে এবং মানুষজন বিরক্ত হয়ে ওঠে এবং তারা আস্তে আস্তে তাদের পতন শুরু হয়। এবং তারা দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম সান্ধ্য আইন ছাড়াও বিভিন্নভাবে মানে আইনের মাঝে পড়ে তখন মানুষের যেই প্রতিরোধের মুখে তারা ওই এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। তো
তো যেটা হয়, সেই জমিদার তার সব কিছু নিয়ে চলে যায়। যেই জমিদারের কথা বলছি, বোরহান মিয়াদের এলাকার, তিনি সব কিছু নিয়ে চলে যান ওখান থেকে। কিন্তু যাওয়ার সময়ও অনেকে বলে যে তিনি সব নিতে পারেননি, তার কিছু জিনিস নাকি তিনি সেখানে জগ করে রেখে গেছেন। এটা একটা প্রচলিত কথা ছিল, এবং এই কথাটা সবার মধ্যেই প্রচলিত ছিল। গ্রামের মানুষ বা সেই অঞ্চলের মানুষ সবাই বলতো যে এই জমিদারের জখের ধন আছে। আর সবাই ভয় পেত সেই বাড়িটায় যেতে। বিশাল একটা বাড়ি, বাড়ির চারিপাশে বিশাল কম্পাউন্ডের ভেতরে বনাঞ্চল, পুরোপুরি মানে একেবারে পুরো বন, সেখানে গাছপালা, বড় দিঘি আছে, এবং এই সব কিছু নাকি পরিত্যক্ত হয়ে যায়, মানে কেউ যায় না সেখানে। কারণ মানুষ নাকি উদ্ভট জিনিস দেখতো, বিশেষ করে যেটা দেখতো মানুষ, যে একটা সিপাহী টাইপের, যে নাকি জমিদারের গার্ড ছিল, যার কিনা মাথা নেই, সে নাকি ঘুরে বেড়াতো সেই জায়গায়। এবং জমিদারের যে নর্তকীশালা ছিল, সেখানে জমিদারের একটা প্রিয় নর্তকী ছিল, যিনি সেখানে, নর্তকী বলতে যে নাচে আর কি, তার যে যেখানে জলসাঘর ছিল, সেই জলসাঘরের নর্তকী একজন ছিল, তিনি খুব প্রিয় ছিলেন জমিদারের। তো তাকে খুব পছন্দ করতেন জমিদার, এবং একটা সময় সে তার নিজের প্রয়োজনে সেই নর্তকীকেই বলি দেন। কারণ তার প্রিয় একটা জিনিস, সে কোনো একটা কিছু পাওয়ার জন্য, তার সেই ব্ল্যাক ম্যাজিক বা ব্ল্যাক আর্ট থেকে কিছু পাওয়ার জন্য সেই নর্তকীকে তিনি বলি দিয়ে ফেলেন। এবং এরপর থেকে নাকি অনেকেই দেখতো সেই যে তার স্কন্ধ কাটা সেই প্রহরী বা তার যে একজন সৈনিক, সে ওই জায়গায় ঘোরাফেরা করে, আর তার সেই নর্তকীকেও মানুষ দেখতো সেখানে। এবং পুকুর ছিল, পুকুর পাড়ে দেখতো, মানে ভয়ঙ্কর অবস্থা। তো এগুলো বলার কারণ হচ্ছে এই ঘটনার সাথে, বোরহান মিয়ার ঘটনার সাথে এগুলো জড়িত। তো বোরহান মিয়া তখন একজন কিউরিয়াস কিশোর থেকে যুবকে পরিণত হচ্ছিলেন, আর এই সময়টা কিন্তু অ্যাডভেঞ্চারাস মাইন্ড থেকে মানুষের, তো তারও বেশ এই অনুসন্ধিৎসু মন ছিল। তো তিনি তার দুই বন্ধু, খুব ক্লোজ ফ্রেন্ড, ওই সময় তারা কিশোর থেকে বন্ধুত্ব যাদের হয়, খুব ক্লোজ ফ্রেন্ডশিপ হয়। তো একজন অনিল এবং আরেকজন দবির, তাদের দুজনের ছদ্মনাম। তো তারা মিলে একসাথে এইসব অ্যাডভেঞ্চার করার চিন্তা ভাবনা করতেন। তো তখনকার অ্যাডভেঞ্চার কি, নদীতে কোথায় যাওয়া, নৌকা নিয়ে, তারপর কোনো জায়গায় ঘুরতে যাওয়া, গ্রামে কোনো কিছু খুঁজে বেড়ানো, বিশাল বনাঞ্চলের মাঝে ঘুরতে যাওয়া, পিকনিক করা, এরকম চিন্তা ভাবনা করতেন আর কি। তো এর মাঝে তাদের একটা আড্ডার জায়গা ছিল। আড্ডার জায়গাটা ছিল জমিদার বাড়ির কাছাকাছি। জমিদার বাড়ির কাছাকাছি সেই জায়গায় একটা জায়গা, সেটা ছিল একটা শুকনো পুকুরের মতো, মানে ওখানে আসলে কোনো জল নেই, মানে কোনো পানি নেই, জায়গাটা শুকনো একটা পুকুরের মতো, শুকনো পুকুরের মতো জায়গাটা, ঘাসে ছাওয়া। বর্ষার দিনে যখন বৃষ্টি হতো তখন সেখানে কিছু পানি জমতো এবং স্বচ্ছ পানি হয়ে যেত। আর যখন গ্রীষ্মকাল, মানে শুকনা সময়, তখন দেখা যেত, বা শীতের সময় ঘনিয়ে আসতো, তখন একদম শুকায় যেত, অন্যরকম। চারিপাশে গাছগাছালি ছাওয়া বনাঞ্চল আছে, মানে ওইটার পাশ থেকে জঙ্গল শুরু হয়েছে, এবং ওখানে বসলে সুন্দর পাখির ডাক শোনা যেত, বিভিন্ন রকম ডাক। তো ওই জায়গাটাতে আড্ডা দিত এই বোরহান মিয়া এবং তার বন্ধুরা, বিশেষ করে ওই অনিল এবং দবির, তিনজন মিলে আড্ডা দিত ওই জায়গায়। এবং আড্ডা দিত, তারা নানা রকম প্ল্যান করতো। আর সেখান থেকে কিন্তু একটা রাস্তা চলে গেছে, পায়ে চলা পথ চলে গেছে জমিদার বাড়ির দিকে। তো সেটা দিয়েও তারা হেঁটে হেঁটে যেত। তো হেঁটে যেয়ে উঠতো এমন একটা রাস্তায়, যেই রাস্তাটা আবার চলে গেছে মেন গ্রামের রাস্তার সাথে কানেক্টেড, এটা হচ্ছে জমিদার বাড়ির রাস্তা। তো জমিদার লোকটা এত শৌখিন ছিলেন এবং এত অর্থশালী ছিলেন, তিনি এই বিত্তশালী, তিনি শহর থেকে সে লোক এনে এই জায়গাটা তিনি পাকা করেছিলেন, পুরো রাস্তাটা ওইখান থেকে পৌঁছে যাওয়ার জন্য বাধাই করা, মানে একদম পিচ ঢালা টাইপের রাস্তা, একদম পুরো জমিদার বাড়ি পর্যন্ত। তো তারা ওই রাস্তায় উঠতেন, উঠে হেঁটে হেঁটে চলে যেতেন জমিদার বাড়ির কাছাকাছি, গিয়ে দেখতেন, মানে ওখানে ঢোকার যে দূর থেকে গাছের বিশাল এক গাছ ছিল, সেখানে সেই গাছের ওখান থেকে দাঁড়ায় দেখতেন তারা ভেতরে, কিন্তু রহস্যময় কারণে এবং ভয়ে কখনো ওখানে ঢুকতে পারতেন না, চলে আসতেন। এর মাঝে বোরহান মিয়াদের একটা প্ল্যান হয়, তাদের বন্ধুদের মধ্যে বিশেষ করে অনিলই বেশি এটাতে তাকে এমফাসিস দিয়েছে যে এই কিছু একটা করতে হবে, এই জায়গাটা এইভাবে পড়ে আছে, মানুষের মধ্যে এত কিছু শুনে চোখের ধন আছে। অনিল বলে আমরা একটু খোঁজাখুঁজি করি আয়। তো এই বুদ্ধিটা যখন অনিল দেয় তাদেরকে, বোরহান মিয়াও বেশ এটাতে আগ্রহী হয়ে যায়, এবং তারা তিন বন্ধু মিলে বলে এটা কারোর সাথে আলাপ করা যাবে না। তারা বিভিন্ন রকমের চিন্তা ভাবনা করেন যে এই জায়গায় এটা থাকতে পারে, ওই জায়গায়। তারা জমিদার বাড়ির কাছাকাছি জায়গাগুলোতে নিজেরাই কিছু খোঁড়াখুড়ি করেন কিছুদিন, চিন্তা করেন যে এইসব জায়গায় কোথাও কিছু সম্পদ লুকানো আছে কিনা। তো কিছুই পায় না, ওই জায়গায় আসলে পাওয়ার কথাও না। জমিদার সাহেব তারা তো বোকা না যে এই জায়গায় কিছু রেখে যাবেন এইভাবে। যাই হোক, তারা খোঁজাখুঁজি করছে। তো তাদের গা ছমছম করতো সবসময় এখানে,
তো তারা কিন্তু মূল কম্পাউন্ডের ভিতরে আর যাওয়ার সাহস পায়নি, মানে তাদের ভেতরে সাহস হতো না, কেন এইরকম নির্জন একটা বাড়ি দেখলে খা খা করতেছে বাড়িটা, এবং এটা সম্বন্ধে প্রচলিত আছে, অনেকে সেখানে দেখতো, যেটা বলছি যে একটা স্কন্দ কাটা সিপাহী জমিদারের, এবং সে নাকি অনেকটা খাস ভৃত্য টাইপের ছিল, তাকে দেখতো মানুষ রাতের বেলা, অনেকেই দেখতো মূল রাস্তার পাশে নাকি দাঁড়িয়ে আছে, মানে গ্রামের মানুষ যদি হেঁটে আসতো দেখতো যে দূর থেকে কেউ একটা লণ্ঠন উঁচা করে রাখছে, মানে এরকম রাস্তার পাশে তারা হাত উঁচা করে লণ্ঠন, তো মানুষ মনে করতে কে ওইখানে, প্রথম যে দেখে সে আর কি এইভাবেই দেখে এটা, তো কাছাকাছি যেতে দেখে লণ্ঠন হাতে একটা মানুষ, তো খেয়াল তো করে না, একটু পরে আরো কাছে যেতে দেখে আরে মানুষ তো অবশ্যই, মানুষের মাথা নাই, হাতে লণ্ঠন নিয়ে দাঁড়ায় আছে ওখানে, এবং সেই তার পরনে সেই ধুতি এবং সেই পরা, গায়ের মধ্যে যে সেই ফতুয়ার ধুতি পরা এরকম রাখছে, এবং সেই আলাদা রকমের সেই তারা যে ফতুয়াটা পরতো সিপাহীদের, সেটা আলাদা রকম ছিল, বেশ কারুকাজ করা। তো ওই দেখে প্রথম মানুষ ভয় পায় ওখান থেকে পলায়, এবং এরপরে অনেকেই নাকি দেখছে ওইসব জায়গায়, মানে ওই জায়গাতে মানুষ যেত না আর কি, এরা 3 বন্ধু ওই জায়গায় শুধু এই ঘোরাঘুরি করছে, এগুলো করছে, কিন্তু ভয় কিন্তু কাজ করতো, তো তারা তখনও কিছু দেখে নাই। তো এরকম বেশ কিছুদিনই খোঁড়াখুড়ি এবং ট্রাই করার পরে 3 বন্ধুর মধ্যে একটা চলে আসে, হতাশা, যে আর হবে না এগুলা, আমাদের এগুলোর দরকার নেই, আমরা আমাদের মতো আড্ডা দিই, এরকম মানে, এবং আড্ডা দেয় কিন্তু মনের মধ্যে কিন্তু খচখচ করতে থাকে ওগুলো নিয়ে। তো বিভিন্ন সময় তারা পার করছে এরকম। একদিন তারা এরকম আড্ডা শেষ করে চলে গেছে বাড়িতে, এবং অনিল তার বাসায় তো তখন আছে, সে তার মতো ঘুমানোর প্রিপারেশন নিচ্ছে, রাত হয়েছে। এই সময় দেখলো তখন সন্ধ্যা 7টার বেশি বাজে, সেই সময় অনিলের এক মামা বাড়িতে আসলো আর কি। অনিলের সেই মামা হচ্ছে তার মায়ের ফুফাতো ভাই হয় আর কি সম্পর্কে। তিনি একটু টাইপের উন্নাসিক টাইপের মানুষ, সে সবসময় মানে বাড়ির সাথে কানেক্টেড থাকতেন না, কয়েকদিন পর পরই এদিক সেদিক হারিয়ে যেতেন, এবং বেশ কিছুদিন পর পর আসতেন। বাড়ির মানুষ বিরক্ত ছিল তার উপরে এই কারণে। তো শেষবার যখন বাড়ি থেকে তিনি বাইরে যান, তখন নাকি বাড়িতে বলে গিয়েছিলেন যে তিনি জাদুর নগরে যাচ্ছেন জাদু শিখতে, এবং তাকে এটা নিয়ে খুব মানে বাসায় হেনস্থা করা হয়, তিনি চলে যান এক সময়। তো এরপর অনেকেই খবর জানেন না, একইভাবে অনিলের মাও জানতেন যে তিনি নাই, তিনি চলে গেছেন বাড়ি থেকে। তো হঠাৎ করে ওই দিন সন্ধ্যা 7টা অনিলের বাড়িতে ওই মামার আগমন ঘটে। তো অনিল তো মানে এই মামাকে দেখছে আরো ছোট থাকতে, তো সে হঠাৎ দেখে একটু অবাক হয়ে যায়, বেশ একটা অন্যরকম চেহারা, মানে তান্ত্রিক মার্কা একটা লুক চলে আসছে চেহারার মধ্যে, বড় বড় চুলের মধ্যে জটা ধরে গেছে। অনিলের মাও চিনতে পারেনি প্রথম দেখে, সে প্রথম হতবাক হয়েছিল। যখন তিনি পরিচয় দেন অনিলের মাকে যে আমি অমুক, তখন অনিলের মা খুব অবাক হয়ে যান, মানে খুবই মানে আশ্চর্য ব্যাপার। যাই হোক, তিনি বসেন অনিলের বাসায়, গল্পগুজব করেন, খাওয়া দাওয়া করেন। অনিলকে জিজ্ঞেস করেন যে বড় হয়ে গেছে, ছোটকালে দেখছি সেই। তো অনিলকে বলে কি করতেছো এখন, তোমার জীবন কেমন চলছে, কি করতেছো এখন, পড়াশোনা করো, এগুলো জিজ্ঞেস করতেছেন। তখন অনিল বলে যে হ্যাঁ করি। তো অনিলের মা বলে যে তাকে যে দেখেন না কি করে সারাদিন, এই আপনার মতো অভ্যাস হচ্ছে, ঘুরে বেড়ায় বন্ধুদের সাথে, কোথায় মাটি খুঁড়ে কি করে, তোর মাটি খুঁড়ে মানে মাটি খুঁড়ে কি, কোথায় গুপ্তধন আছে কি আছে এগুলো পাওয়ার জন্য। তো অনিলের সেই মামা খুব অবাক হয়ে যান, বলে কিসের গুপ্তধন। তো অনিল বলে যা মামা, এখানে আমাদের এখানে জমিদার বাড়ি আছে, অনেকে বলে যে উনি ওই তার এগুলো জব করে রেখে গেছেন, সম্পদ অনেক কিছু এখানে, তো ওগুলো আমরা বন্ধুরা একটু খুঁজছি। অনিলের মামা বেশ তার প্রতি মনোযোগ দেন। তার মা যদিও জিনিসটা মানে খুব সিলিভাবে দেখছেন, এবং তিনি খুব একটা মানে খুব মানে কি বলে ভ্যালু করে কথাটা বলেন নাই, তার মামা কিন্তু খুব মনোযোগ দেন। এবং খাওয়া দাওয়ার পর অনিলকে নিয়ে বসেন, বলে কোথায় জমিদার বাড়ি, কি আছে সেখানে। তো অনিল বলে যে আপনি দেখবেন মামা, আপনি, বলে যে হ্যাঁ অবশ্যই দেখবো, ঠিক আছে। বলে কালকে আমার বন্ধুদের সহ আপনার নিয়ে যাবো। বলে ঠিক আছে, অসুবিধা নাই, আমি তোমাদের সাথে যাব। তো যথারীতি সেই মামা অনিলদের বাড়িতে থেকে যান ওই দিন, এবং পরদিন অনিল যে এই কথাটা বোরহানকে বলেন যে আমার মামা আছে, এরকম এরকম ব্যাপার এই সেই। তো বোরহান চলে আসে, বোরহান, অনিল আর তার বন্ধু দবির, তারা 3 জন মিলে অনিলের মামাকে নিয়ে রওনা দেন জমিদার বাড়ির পথে। তো জমিদার বাড়ি যাচ্ছেন, অনিলের মামা বেশ ইন্টারেস্টিং মানুষ, সবাই খুব পছন্দ করছেন তাকে। গল্প করতে করতে তারা তার সাথে, মামার সাথে খুব আনন্দ পেয়ে গেছে সবাই। মামা এই বিষয়ে তাদের সাথে আছেন, কারণ শান্ত কেউ তো এই ধরনের মানে সঙ্গ দেয় না, আর সে সময় আরও বেশি দিত না। এখনকার যেমন মানুষ একটু ফ্রেন্ডলি হয়ে যায়, তখন হতো না খুব বেশি। তো এই ফ্রেন্ডলি হতে তারা অন্য বন্ধুরা খুব আগ্রহ পেয়ে গেছে। তো মামাকে নিয়ে তারা চলে গেলেন। যখন জমিদার বাড়ির কাছাকাছি চলে আসছেন, তখন মামা বললেন একটু দাঁড়াও। দাঁড়ায় তিনি ওই জায়গায় দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে দেখলেন যে তিনি চোখ বন্ধ করে একটা মন্ত্র পড়ছেন আর ডানে বামে ঘুরছেন। একসময় একদিকে স্থির হয়ে গেলেন, একদিকে তাকিয়ে স্থির হয়ে গেলেন, এবং তিনি যখন চোখ মেললেন, তার চোখের মধ্যে তার মণি উপর দিকে উঠে আছে, একেবারে উপর দিকে মণি উঠে আছে, মণি দেখা যাচ্ছে না।
তো অনিলের বন্ধুরা বুরহান মিয়া আর রবির কাইন্ড অফ ভয় পেয়ে গেলেন জিনিসটা দেখে, কিন্তু তারা একটু চুপ করে গেলেন। তো অনিলও ভয় পেয়েছে। তো কয়েক সেকেন্ড পর তিনি আস্তে স্বাভাবিক হলেন, চোখ বন্ধ করলেন, চোখ খুললেন, তার মনে স্বাভাবিক। তিনি বললেন যে এখানে তো আসলেই জিনিস আছে, কিন্তু সেগুলোকে গার্ড করা, এই যখ এবং যখের ধন গার্ড করার জন্য এখানে সেই যখ বন্দী করার দত্ত রাখা আছে। তো তাদেরকে ফাঁকি দিয়ে এখানে ঢোকাটা কঠিন হবে, তবে উঠানো যাবে। এইখানকার যে যখের ধন সেটাকে নেওয়া যাবে। তো চলো আমরা ফিরে যাই। তো এই কথা শুনে বুরহান মিয়ারা খুব ইন্টারেস্টেড হয়ে যায়। তারা ফিরে যায়। তো যাওয়ার পথে তারা মামাকে নিয়ে এক জায়গায় বসে, অনিলদার বাসার কাছাকাছি এক জায়গায়। তো তিনি তখন সন্ধ্যা হয়ে যাচ্ছে একেবারে, মানে দেখা যাচ্ছে আলো মিলিয়ে যাচ্ছে এরকম অবস্থা। তো বলেন যে এখন তো হবে না, আর দুদিন পরে শুক্লপক্ষ। তো শুক্লপক্ষে আমরা এখানে আসব এবং এসে আমি বের করব যখের ধন কোথায় আছে। তার আগে আমাকে সাধনা করতে হবে, আর ওই দিনও আমাকে সাধনা করতে হবে। তো তোমরাও কিন্তু সাহসী হয়ে থেকো। যদি তোমাদের মাঝে কেউ ভয় পাও, তাহলে কিন্তু তোমরা এই যখের ধন কখনো পাবা না। আমার বেশ আগ্রহ লাগছে। তো 2টা দিন তোমরা অপেক্ষা করো এবং তোমরা প্রিপেয়ার হও মানসিকভাবে। অনেক কিছু দেখা লাগতে পারে, শোনা লাগতে পারে, এবং সাহসে বুক বাঁধতে হবে। এই কথা অনিলের মামা বলেন তাদেরকে, এবং বোরহান মিয়া এবং দবির তারা কিন্তু একটু ভেতরে চুপসে যায়, কারণ রাতের বেলা এখানে আসতে হবে। তো এটা একটু অন্যরকম লাগে তাদের কাছে। তো যাই হোক, তারা ওই দিন নিজেদের মতো সবাই বিদায় নিয়ে চলে যায়। অনিলও চলে যায় তার মামার সাথে, এবং তার মামা বাড়িতে গিয়ে অনিলের মাকে কিছু বলতে নিষেধ করেন। অনিল তার মাকে আর কিছু বলে নাই। অনিল শুধু দেখে তার মামা ওখানে থেকে গেলেন তাদের বাড়িতে, এবং তিনি ঘরে থাকতেন না, তিনি থাকতেন বাইরে। অনিলদের যে ওখানে গোয়ালঘর ছিল, গোয়ালঘরের কাছে একটা ছোট্ট ঘর ছিল তাদের, সেখানে কাঠ কড়ি ইত্যাদি রাখতো। সেখানে তারা কড়ি কাঠ টাট এগুলো জমাতো। সেটার মধ্যেই নাকি সেই মামা থাকার ব্যবস্থা করেছিলেন। তো অনিল দেখতো রাতে গভীর রাতে মাঝে মাঝে তার মামা একেবারে উঠানের শেষ প্রান্তে গিয়ে সেখানে বসে তিনি একটা আসন দিয়ে বসেছেন, এবং তিনি মাঝে মাঝে চাঁদের দিকে তাকায় কী সব মন্ত্র পড়ছেন। তো এই জিনিসগুলো অনিল দেখে ভেতরে ভেতরে বেশ মানে একটু ভয় পেয়ে যেত, যে মামাকে ঠিক চেনা চেনা লাগছে না, এরকম লাগতো তার কাছে। তো 2 দিন হয়ে গেল। 2 দিন পরে সেই রাত চলে আসছে, যেদিন শুক্লপক্ষ, মানে একেবারে ভরা পূর্ণিমা হবে, মানে চারিদিক উজ্জ্বল হয়ে যাবে চাঁদের আলোতে। তো তার মামা বলেছেন যে চাঁদের আলো ওই দিন এত উজ্জ্বল হবে বলার মতো না, সব কিছু নাকি একেবারেই ফকফকা দেখা যাবে, মানে অসাধারণ, মানে শুভ্রতা নিয়ে আসবে চাঁদ, এভাবে বলছে অনিলকে। তো অনিল সেটা শুনে মানে তার মামার ভাষ্য অনুযায়ী ওই দিন চাঁদটা একটা স্পেশাল চাঁদ উঠবে। তো অনিলের কাছে জানি কেমন লাগতে থাকে। তো সে তার বন্ধুদেরকে বলে যে এক মামাতে এরকম বলছে, সবাই সাহস করে থাকিস। তো একই সময়ের মধ্যে ওই বোরহান এবং সেই দবির দুইজনই কিন্তু প্রিপেয়ার্ড হয়ে যায়। তো বোরহান মিয়া চলে আসে ওই দিন সন্ধ্যার পরে, একেবারে দেখা যাচ্ছে সন্ধ্যা মেলাচ্ছে, বোরহানে এসে হাজির হয়, দেখে অনিলের বাসায় দবিরও আসছে এবং তারা সবাই আছে। তো তার মামা তাদেরকে নিয়ে যায় বাড়ির পেছন দিকে আলাপ করতে, যাতে অনিলের মা না শোনে। তো তিনি বলেছেন সবাইকে যে আমি কিন্তু অনিলের মাকে বলছি যে অনিলকে নিয়ে আমি নদীর ধারে হাঁটতে যাব, পূর্ণিমা দেখতে যাব, তোমরাও নিশ্চয়ই কাউকে কিছু বলনি। তখন বোরহান মিয়া বলে না আমিও কিছু বলিনি, এবং দবির বলে মাথা নাড়ে বলে না আমিও বলিনি। বলে ঠিক আছে, আজকে আমরা একটু পরে বের হয়ে যাব। তো যাই হোক, যথাসময় বোরহান এবং দবির তারা দাঁড়িয়েছিল বাইরে, এবং একটু পর অনিল এবং তার মামা বেরিয়ে আসে। তো দেখে যে তার মামার হাতে বিশেষ রকমের একটা মশাল টাইপের, মানে এই মশালটা এরকম ধরনের মশাল আগে ওরা কেউ দেখেনি, বোরহান মিয়া দেখেনি, যে একটু ভিন্নভাবে মনে হচ্ছে যে একটা গাছের পেঁচানো ডাল থেকে তৈরি, মানে কোনো শেকড় বাকড় যেরকম থাকে, যেমন অশ্বত্থ গাছ বা বট গাছে যেরকম ঝুরি নামে, কিন্তু এরকম মোটা যদি শেকড়ের মতো হয়, সেরকম একটা বেশ বড় মশাল টাইপের। কারণ মশাল বোঝা যায়, কারণ ওইটার মাথার মধ্যে বেশ কালচে হয়ে আছে, মানে ওইটাকে কোনোভাবে জ্বালানো হয়েছিল অতীতে, মানে কোনোভাবে এটা জ্বালানো ছিল আগে, নিভানো হয়েছে আবার জ্বালানো হয়েছে, মানে এটা বিশেষ কোনো কাজে ব্যবহার করা হয়, এরকম মনে হলো একটা মশাল এবং টুকিটাকি জিনিস। এবং দেখা গেল যে সেই অনিলের মামার কাঁধে একটা ঝোলা আছে, সেই ঝোলাটা তিনি কাঁধে ক্রস করে পেঁচিয়ে নিয়েছেন। তো চারিদিকে একেবারে ফকফকা জ্যোৎস্না, মানে চাঁদের আলো তো ছেয়ে যাচ্ছে চারিদিক, পুরো গ্রাম পুরো জায়গা মনে হচ্ছে যে চাঁদের আলো ভাসিয়ে নিয়ে যাচ্ছে, ভরা জ্যোৎস্না চারপাশে। তো তারা বের হয়েছেন, হেঁটে চলে আসছেন। অনিলের মামার অনিল চলে আসছে, এবং বোরহান মিয়া দেখলেন যে দূর থেকে আসছেন তারা। যাই হোক, একসাথে মিট করলেন তারা সবাই মিলে এবং হাঁটা ধরলেন। তো হেঁটে হেঁটে যাচ্ছেন এবং টুকিটাকি কথাবার্তা বলছে, দেখছে মামা বেশ গম্ভীর। মামার আজকে মুখে ওই দিনকার মতো সেই ফ্রেন্ডলি গল্প আর নাই। তিনি নিজের মতো হাঁটছেন, নিজের মতো কি বিড়বিড় করছেন তো বলছেন। তারা 3 বন্ধু পেছনে পেছনে আসছেন। ওই দিন তখন হালকা শীত পড়েছে, মানে শীত 80 ভাব, এরকম একটা অবস্থা, বেশ গায়ে কাটা দিচ্ছে।
তো তাদের তিন বন্ধুই কিন্তু চাদর পরে আসছে গায়ে, এবং এই চাদরের উপর দিয়েও শীত লাগতেছে। অবাক লাগলো তাদের কাছে যে সেই মামার গায়ে কিন্তু কোনো এক্সট্রা কাপড় নাই, তিনি একটা কালো ফতুয়া, কালো ধুতি পরে আছেন, এবং গলার মাঝে অনেকগুলো এরকম মালা টালা লাগানো, এবং তার মাথার সেই জটা চুল কাঁধ বেয়ে নেমে গেছে, দাড়িগোফের জঙ্গলের মধ্যেও বেশ জট মনে হচ্ছে, এবং বেশ অন্যরকম লাগছে তাকে। এই প্রথম যেদিন দেখছিল বোরহানের কাছে সেরকম লাগতেছে না। যাই হোক, তিনি চললেন এবং হাঁটতে হাঁটতে তিনি সামনে আছেন এবং তারা তিন বন্ধু পেছনে। তারা যখন এই চাঁদের আলোতে কিন্তু সব দেখা যাচ্ছে, একেবারেই দেখা যাচ্ছে রাস্তাঘাট, মানে গ্রামের সব কিছু ফকফক, এবং কি মানে মূল রাস্তার পাশে দাঁড়ালে যে একটা বিস্তীর্ণ প্রান্তর পুরোটাই দেখা যাচ্ছে। চাঁদের আলো পড়ে একেবারে ছেয়ে আছে চারিপাশে, এবং সেই নিচু অংশগুলোতে কুয়াশা ফিনফিনে হয়ে জমে আছে নিচের দিকে, সেই একেবারে মাটির কাছাকাছি। এবং দূরে দেখা যাচ্ছে টিলা, একেবারে দূরে টিলা, মানে পাহাড় টিলাগুলো একেবারে প্রান্ত ঘেঁষে, এবং তারও দূরে দেখা যাচ্ছে আরো বড় পাহাড়, মানে একটা জায়গায় টিলা পাহাড় আছে, তার থেকে আরো দূরে বড় বড় পাহাড় এবং দেখা যাচ্ছে। এবং সেই পাহাড়ের কাছাকাছি জায়গায় চাঁদের আলোকে ঢেকে দিচ্ছে মেঘ, মানে দেখা যাচ্ছে মেঘের খণ্ড ভেসে আছে, বিশাল অবস্থা। তো যাই হোক, মানে একটা অপার্থিব দৃশ্য, পুরোই অপার্থিব দৃশ্য মনে হচ্ছে, এবং সেই অপার্থিব দৃশ্যের মাঝ দিয়ে তারা হেঁটে চলছেন। হাঁটতে হাঁটতে চলে আসলো সেই জমিদার বাড়িতে ঢোকার সেই রাস্তা, সেই এক ফালি পাকা রাস্তা, সেটা ধরে হাঁটা শুরু করলো তারা। এটা ধরে যখন হাঁটছে তখন দেখলো যে অনিলের মামা ঘুম ঘুম শব্দে মন্ত্র পড়া শুরু করেছেন। তার গলা বেশ ভারী, কণ্ঠ বেশ ভারী, এবং সেই কণ্ঠ ঘুম ঘুম কণ্ঠে তিনি কিছু একটা পড়ছেন। একটা পর্যায়ে তার কণ্ঠ গম গম করে উঠছে, গম গম করে উঠছে, বেশ ভয়ঙ্কর লাগা শুরু করলো। মানে আসলে ভাবতে পারছে না, বোরহান মিয়ার কাছে বেশ অন্যরকম লাগতেছে। মানে সে মনে করলো আমরা কি কাজে আসছি, আসলেই এইটা কি আমরা যক্ষের ধন খুঁজতে যাচ্ছি নাকি ভূত খুঁজতে যাচ্ছি, একটু ভূত ভূত লাগতেছে আমার কাছে। যাই হোক, এরকম মন্ত্র পড়তে পড়তে একটা জায়গায় যখন চলে আসলেন তিনি, সেই জায়গাটা হচ্ছে তাদের সেই যে একটা পুকুরের মতো ছিল সেটা পার হয়ে আরও সামনে, দুই পাশে এখন গাছগাছালি জঙ্গলের মতো, এবং সামনে এক ফালি রাস্তা চলে গেছে। তারপরে যে একটা আঙিনাতে শেষ হয়েছে, একটা প্রাঙ্গণে শেষ হয়েছে, এবং সেই আঙিনা সোজা গেলে মাঝখানে একটা ফোয়ারার মতো, সেই ফোয়ারাতে কোনো পানি নাই, কোনো ফোয়ারা, জলহীন ফোয়ারা, এবং সে ফোয়ারা মাঝখানে একটা মূর্তি এরকম দাঁড়ায় আছে, মনে হচ্ছে ওইটার হাত থেকেই পানিটা ছিটকে পড়তো চারিপাশে, এখন নাই। এবং এটা তারা দেখছে আগে। আজকে ওই জায়গাটা চাঁদের আলোতে দেখে তাদের শরীরে কেমন যেন কাঁটা দিয়ে উঠলো, কারণ বাড়িটা পুরোপুরি অন্ধকার, পুরো ডার্ক একটা বিশাল জমিদার বাড়ি দেখা যাচ্ছে, মানে খা খা করতেছে, এবং এই অন্ধকার জায়গার চারিপাশে যে চাঁদের আলো পড়ছে সেটাতে সেই অঞ্চল, সেই জায়গাগুলো জ্বলতেছে পুরো চাঁদের আলোতে, মানে এই মূর্তিটা সহ ঝর্ণাটা সহ সব জল জল করতেছে। আর যেই জায়গাগুলো অন্ধকার সেগুলো মানে আরও নিকশকাল অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে আলোর চোখ মুখ এই অন্ধকার, এবং সেগুলো হাঁ করে আছে তাদের গিলে খাওয়ার জন্য, এরকম একটা পরিবেশ মনে হচ্ছে। এবং একই সাথে সেই অনিলের মামার সেই গমগমে কণ্ঠটা আরও অপার্থিব করে তুলছে চারিপাশে। তো ওইখানে আসার পর অনিলের মামা বলল যে দাঁড়াও, সবাইকে দাঁড়াতে বললেন হাত দিয়ে। তো তারা দাঁড়ায় গেল তিনজন। এর মধ্যে দেখলো যে অনিলের মামা তার ইসের থেকে, তার যে ঝোলার থেকে কিছু জিনিসপত্র বের করলো, মনে হলো যে কোনো কিছুর গুঁড়া হবে, মানে কিছু পাউডার টাইপের গুঁড়া, এবং তার সাথে একটা ম্যাচ। তো তিনি ফার্স্টে তার যে হাতে মশালের মতো একটা ছিল সেটার মাথায় ওই গুঁড়োগুলো ছিটায় দিলেন। ছিটায় দেওয়ার পর তাদের নাকে কিন্তু একটা ঘ্রাণ এসে লাগলো, কেমন জানি ঝাঁঝালো টাইপের, বাট সুগন্ধ, সেটা তারা রিলেট করতে পারছে না এটা কিসের গন্ধ। বোরহান মিয়াও পারছেন না, সাথে দুইজনও বোঝা গেল যে তারা ইউজ টু নাই গন্ধের সাথে বা ঘ্রাণের সাথে। তারপর তিনি ওখানে আগুন জ্বালালেন। আগুন জ্বালানোর পর প্রথম পটপট করে একটা শব্দ হলো, মানে পটপট করে শব্দ হলো, এবং তারপর দেখলো একসময় আগুন জ্বলে উঠলো, দাউ দাউ করে জ্বলে উঠলো, বেশ এক হাতের মতো লম্বা ফ্লেম হয়ে গেছিল। সেটা আস্তে করে ছোট হলো, মানে ছোট ফ্লেম হলো, কিন্তু চলছে মশাল। তিনি ম্যাচটা ঢুকায় রেখে বললেন চলো সামনে যাই। সামনে হাঁটা শুরু করলেন, মশালটাকে আগে বাড়িয়ে ধরে তিনি হাঁটছেন। তো অনিল জিজ্ঞেস করছে তার মামাকে যে মামা এই মশাল এটা কিসের? বলে এটা প্রেত দৈত্য থেকে দূরে রাখবে, এই আলো যত দূর যাবে সেখানে ওদের জন্য সমস্যা তৈরি হবে, ওরা এই আলোর কাছে আসবে না, চলো আমরা যাই, সামনে যাই বলে সামনে যাচ্ছে। তো তিনি দেখছেন আলোগুলো যে পড়ছে, সেই যে আসলেও যে সেই ফোয়ারার উপর পড়ছে, মানে চাঁদের আলো তো তেমনি উদ্ভাসিত চারিদিকে, এবং ওটা সাদা পাথরের একটা মূর্তি, সেখানে এই আলোটা, লালচে আলোটা পড়ে কাঁপাকাঁপি করছে, কেমন জানি মনে হচ্ছে একটা মানে ভৌতিক একটা পরিবেশ তৈরি হয়েছে। এবং হাঁটতে হাঁটতে তারা চলে গেল মূল বাড়ির দিকে। এই জীবনে এই জায়গায় কখনো বোরহান মিয়া পা দেন নাই, বা তার বন্ধুরা পা দেন, এই ফার্স্ট টাইম তারা চলে আসলো একেবারে সেই জমিদার বাড়ির একেবারে এন্ট্রেন্সের কাছে।
এখানে এসে জানি কেমন জানি শরীরে কাঁপুনি ধরে গেল বোরহান মিয়ার। তিনি বুঝতেছেন যে কেমন জানি ব্যাপারটা ভয়ের একটা জিনিস। সিঁড়িগুলো চাঁদের আলোতে উদ্ভাসিত হয়ে গেছে, যেখানে পিলার আছে সেই পিলারের জায়গাগুলো ছায়া পড়ছে, আর এই ছায়ার মাঝেই আগুনের যেই জলজলে লালচে আলোটা সেটা নাচানাচি করতেছে। এইভাবে করতে করতে আস্তে আস্তে তারা সিঁড়ি বেয়ে উঠলো, বেশ অনেকগুলো স্টেপ। উঠতে উঠতে উঠে আসলো একেবারে সামনের যে বারান্দা, সেখানে কেমন জানি একটা গা ছমছম করা পরিবেশ, এবং এইখানে অন্ধকারের মধ্যে আলোটা মোটামুটি একটা গোলক এলাকা, মানে গোল করে তাদের চারিদিকে পড়ে আছে, এবং এই গোল আলো, লালচে আলোর জায়গাটা কাঁপাকাঁপি করতেছে, যেহেতু আগুনের শিখা কাঁপতেছে। হাঁটতে হাঁটতে মূল দরজার দিকে চলে আসলো তারা। দরজার দিকে এসে দরজাটা যখন ঠেলা দিল, বড় একটা দরজা, এবং সেটার মধ্যে কোনো তালা নাই, দরজা তখন ধাক্কা দিল, দরজাটা ক্যাঁচ করে খুলে গেল। খুব অবাক লাগলো তাদের কাছে, এবং মানে তিনজন বন্ধুর কাছেই, মানে বোরহান মিয়া তার বন্ধুদের কাছেও অবাক লাগলো, অনিল এবং দবিরের কাছে, যে এতদিন আমরা আসছি, এই দরজা কি কোন হেলে নাই বাতাসে বা কিছুতে, বা আমরা তো এই প্রাঙ্গণের কাছ দিয়ে চলে গেছি এখানে, এবং বা আমরা তো এখন নাই, কেউ কি দরজা খোলার চেষ্টা করেনি, কোনো মানুষই কি এখানে আসে না, বা এরকম ধাক্কা দেওয়ার সাথে সাথে খুলে গেল দরজাটা। খুবই অবাক করা কাণ্ড। তারা দেখতেছেন কেমন জানি একটা ভেতরে মানে হলো পরিবেশ। ভেতরে হেঁটে ঢুকলেন অনিলের মামা, এবং তাদেরকে জাস্ট ইশারা করলেন, তারাও হেঁটে ঢুকলো। কেমন জানি একটা ঠান্ডা ভাব, ঠান্ডা তো বাইরে আছে, এখানে আরও বেশি ঠান্ডা, ঠান্ডাটা অন্যরকম। এবং এইখানে কিন্তু অন্য কোনো আলো নাই। দেখতেছে ঘরের শেষ প্রান্তের দিকে, মানে এটা একটা বড় লিভিং রুমের মতো, হ্যাঁ লিভিং রুমের মতো বিশাল জায়গা, এবং তার শেষ প্রান্তের দিকে দুইটা সিঁড়ি বেঁকে উঠে গেছে উপর দিকে, এবং এই যে মশালের আলো যতটুকু পড়তো সেই জায়গাটা মানে এই আগুনের লালচে আলোতে দেখা যাচ্ছে যে কোষ্টি পাথরের মেঝেটা হচ্ছে কোষ্টি পাথরের, এবং আলো কেমন যেন চকচক করতেছে, এবং যেখানে ধুলো জমে ধূসরিত হয়ে যাওয়ার কথা ওই জায়গাটা পরিচ্ছন্ন, বেশ পরিচ্ছন্ন। অবাক করা কাণ্ড। শেষ মাথায় যে সিঁড়ি দুটো বেঁকে উঠছে, তার উপরে একেবারে শেষ মাথায় দুটো জানালা আছে, এবং জানালার শাঁসি দিয়ে আলো এসে পড়তেছে ওই জায়গায় চাঁদের আলোটা পড়ছে, এবং এমনভাবে চাঁদের আলোটা পড়ছে মনে হচ্ছে দুই পাশে আলো, মাঝখানে অন্ধকারে কিছু একটা দাঁড়ায় আছে, এরকম একটা ব্যাপার। খুব একটা মানে অন্যরকম পরিবেশ, মানে গায়ে কাটা দেওয়ার মতো। নিজের অজান্তে অনিলরা তিন বন্ধু কাছাকাছি হয়ে আসলো তিনজনের, এবং মামার সাথে ওরা শুরু করলো। তো তার মামা দেখলো হাঁটতে হাঁটতে চলে আসলো দুই সিঁড়ির মধ্যবর্তী এলাকায়, যেখানে সিঁড়িটা দুইটা এসে বেঁকে নামছে। সেখানে দাঁড়িয়ে তিনি দাঁড়ায় গেলেন। তারপর তিনি কিছু একটা পড়তেছেন বিড়বিড় করে, এবং হালকা শব্দ শুনতে পাচ্ছেন। শব্দ শুনে তিনি মশালটাকে একবার ডানে ধরলেন, একবার বাঁয়ে ধরলেন, মানে ডানে বাঁয়ে কিছু একটা হিসাব বা কিছু একটা তার মন্ত্রের অংশ বা রিচুয়ালের অংশ তিনি করলেন। ডানে বামে করতে করতে বাঁ দিকে হাঁটা ধরলেন তিনি, এবং তাকে ফলো করে তিন বন্ধু এবং হেঁটে চলছে। তারা নিজেদের মধ্যে দূরত্ব একদম কমে ফেলছে, মানে কাছাকাছি হাত ধরে হাঁটার মতো অবস্থা। তাদের ভয় লাগতেছে, এবং তার মামার সাথেও তাদের দূরত্বটা কিছুটা কমায় রাখছে, কারণ তারা ভয় পাচ্ছে। মনে হচ্ছে যে আলোর বাইরে গেলে কোনো সমস্যা হবে তাদের, এরকম মনে জিনিসটা মানে ভেতরের ফিলিংসটা এরকম যে আলোর বাইরে যে থাকবে তাকে হঠাৎ করে কেউ ধরে চলে নিয়ে যাবে, এরকম একটা ফিল হচ্ছে তাদের মধ্যে। তো তিনজন সেই মামাকে ফলো করে করে সিঁড়িতে ওঠা শুরু করলো। সিঁড়িটা বেশ পরিচ্ছন্ন, খুবই অবাক করা কাণ্ড। এবং বোরহান মিয়া ভাবতেছেন যে এই সিঁড়ি পরিষ্কার করে কে? অবাক কাণ্ড, মানে পাথরের সিঁড়ি এরকম উঠে গেছে বাঁকা, এবং এটা পরিচ্ছন্ন সিঁড়ি। আমি তো ভাবছি না এখানে ধুলো ময়লা পড়ে থাকবে পুরো সব জায়গায়। তো হাঁটতে হাঁটতে তারা উঠছে, সিঁড়ি বেঁকে উঠছে উপরে, ঠিক যেখানে চাঁদের আলো এসে পড়ছে ওই জায়গায় তারা সবাই পৌঁছানোর সাথে সাথে তারা শব্দ পেল। পায়ের মধ্যে মল পরা কোনো মেয়ে মানুষ বা পুরুষ মানুষ যেই হোক, মানে মল পরা কেউ যদি দৌড় দিয়ে যায়, খুব দ্রুত দৌড় দেয়, যে শব্দটা হবে সেরকম একটা শব্দ, মানে কেউ দৌড় দিয়ে মল পরা, মল নুপুর না কিন্তু মল, মানে অনেকগুলো ঘুঙুর যেখানে আছে, মানে মনে হলো ছিক 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 করে দ্রুত কেউ চলে গেল এখান দিয়ে। তাদের সবার সারা শরীরের রোম দাঁড়ায় গেল, কারণ তারা কিন্তু এখানকার এই মিথ জানে যে এখানে এক নর্তকী ঘুরে বেড়ায়, সেই নর্তকীকে এখানে বলি দেওয়া হয়েছিল। খুবই ভয় পেয়ে যায় তারা, তাদের সারা শরীর মানে কাঁপতেছে তিন বন্ধুর। তা পারলে তারা মামাকে বলে চলন চলে যাই, এই একটা ঘুঙুর শব্দ শুনেই তাদের এরকম লাগছে। যাই হোক, তার মামা কোনো কথা না বলে সামনে এগিয়ে গেল। তিনি চলে গেলেন একেবারে মাঝখানে, সে রেলিং দেওয়া জায়গার মাঝখানে। তারা দ্রুত মামার সাথে যখন দাঁড়ালেন, তো দেখলেন যে মামা নিচের দিকে তাকাইছেন। তার মামা ফিসফিস করে বলল, শুনছিস? তিনি অনিলকে বললেন, শুনছিস? একেবারে তুমি থেকে তুইতে নেমে আসে। তিনি কিন্তু নর্মালি তুমি করে বলতো যে অনিলকে বলে, শুনছিস? অনিল বলে জি। বলে যে আচ্ছা, এখানে ঘটনা আছে। বলে তিনি
পেছনে, তার ঠিক পেছনে একটা দরজা ছিল, ওই দরজার দিকে না, দরজাটা বন্ধ করা। তো প্রথমে তিনি হাত দিয়ে চাপ দিলেন, দেখলো যে দরজাটা খুলছে না। তা তিনি দরজায় কান পাতলেন। কান পাতার কিছুক্ষণ পরে তিনি কানটা উঠায় নিয়ে তিনি ফিস 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 করে কি বলছেন, দরজার দিকে মুখ নিয়ে কিছু একটা বলে, ওই তো মনে হচ্ছে যে কারোর সাথে কমিউনিকেট করছেন দরজার ওই পাশে। আস্তে করে খুব আশ্চর্যজনকভাবে দরজাটা ক্যাট করে, মনে হলো কেউ লক খুলে দিলে যেরকম, সেরকম ক্যাট করে সরে গেল দরজার পাল্লা কিছুটা। এবং তার মামা ওই যে মন্ত্র পড়তে পড়তে ধাক্কা দিয়ে দরজাটা খুললেন। এবং দরজা কিন্তু সেই পুরনো, সে ক্যাচ করে শব্দ করেই খুলছে দরজা। ভেতরে অন্ধকার। তিনি আলো মারলেন, আলো মেরে ভেতরে ঢুকলেন। তো তারা দেখলো যে একটা ঘর, বেশ বড় ঘর, এবং সেই ঘরের মাঝখানে বেশ একটা ফাঁকা জায়গা, ওই পাশে শেষ মাথায় একটা বিশাল পালঙ্ক, এবং এটা প্রায় দোতলার সমান উচ্চ, সিঁড়ি দিয়ে পালঙ্কে উঠতে হয় এরকম একটা পালঙ্ক। এবং তার চারিপাশে বিভিন্ন রকম আসন, মানে বসার জন্য, মানে সোফা টাইপের আর কি সে সময় তৈরি করা, অন্যরকম একটা মানে পরিবেশ ভেতরে। তো ভেতরে ঢুকলেন, ঢুকে তিনি এই দরজাটাকে আটকে দিলেন, 2 হাত দিয়ে আটকায় দিলেন, দিয়ে বললেন যে এখন আমার এখানে কিছু সাধনা করতে হবে, তোমরা বসো, মশালকে কিছুক্ষণ নিভিয়ে দেবো। খুব ভয় পেয়ে গেল তারা, ওই বোরহানরা খুব ভয় পেয়ে গেছে, বলে তোমরা ভয় পেও না, কাছাকাছি বসো, তোমাদেরকে আমি মন্ত্র পড়ে ফুদিয়ে দিব, সমস্যা নাই। তো তারা 3 জন, বোরহান, অনিল এবং তার বন্ধু বদি, 3 জন কাছাকাছি বসলেন। তার মামা তাদের থেকে বেশ খানিকটা ফাঁক রেখে, মানে বেশ খানিকটা গ্যাপ দিয়ে দরজার কাছাকাছি বসলেন। মশাল কিন্তু তিনি তখনও জ্বালিয়ে রেখেছেন। হঠাৎ করে তিনি কেমন হাতটা নামিয়ে আনলেন মশালের আগুনের উপর, মনে হলো তার হাত পুড়ে যাবে, ভয় পেয়েছিলেন তারা। দেখলো যে না, আগুনটায় হাতটা পুড়ে নাই, মশালটা নিভে গেল। একেবারে ঘুরঘুরটি অন্ধকার ঘরের মধ্যে, অন্যরকম একটা পরিবেশ। হঠাৎ করে শুনলেন সে মামার মন্ত্র পড়া, এবং সেই আগের মন্ত্র গম গম শব্দে বলছে। একটা জায়গায় তার কণ্ঠ গম গম হয়ে উঠতেছে, মানে একটা সুরেলার শব্দে যাচ্ছে, চেইনের মতো একটা লয়ে যাচ্ছে, তারপর হঠাৎ গম গম করে উঠতেছে। এবং 3 বন্ধু প্রচণ্ড ভয় পেয়েছেন, একজন একজনকে ধরে চুপচাপ বসে আছে। হঠাৎ করে তারা শব্দ শুনলেন, সেই মলের শব্দ। সামনের সেই দরজা, মামা যেই দরজা আগলে বসে আছেন, তার বাইরে এসে থামলো। মনে হলো সিঁড়ি দিয়ে কেউ উঠে মল পড়া এসে দরজার ওপারে থামছে, মানে দরজার ওপাশে। এবং সেই যে যখন শব্দ হলো মল পড়া, সেই শব্দটা এসে দরজার ওপাশে থামছে, সেই সময় তার মামার সেই মন্ত্রটাও থেমে গেল। কিছুক্ষণ একদম ভয়ঙ্কর নিস্তব্ধতা চারিদিকে, মানে যে সহ্য করার মতো না। তারপরে হঠাৎ করে তার মামা খুব অন্যভাবে, মানে এটা সংস্কৃতিতে মনে হচ্ছে, মানে যেটা বুঝতে পারে নাই, বোরহান মিয়াও বুঝতে পারে নাই, অনিলও না, এবং দবিরও না, 3 জন কেউ বুঝে নেই। শুনলো যে তার মামা কিছু একটা প্রশ্ন করছেন এরকম ভাষায়। তারা ভয়ঙ্করভাবে শুনলেন, ওই পাশ থেকে কিছু একটা উত্তর আসলো ঠিক একই রকম ভাষায়, ফ্যাস ফ্যাসে নারী কণ্ঠে, সংস্কৃত ভাষায় কেউ একটা উত্তর দিল। এবং এত ভয় লাগলো তাদের 3 জনের যে তারা মনে হচ্ছে যে একেবারে ওইখানে তারা বেহুশ হয়ে যাবে, মাটির নিচে সেদে যাবে, এরকম একটা অবস্থা তাদের। তারা শুনলো যে এরকম সংস্কৃত ভাষায় ফ্যাস ফ্যাসে নারী কণ্ঠে। নারী কণ্ঠ কীভাবে বুঝলো? কারণ সেই ফ্যাস ফ্যাসে কণ্ঠের শেষ দিকে কেমনটা নারী কণ্ঠর মতো একটা ভাব আছে, এটা বোঝা যায়। এবং তার মামা দেখলেন, চুপ করে থাকলো। তারপর তিনি আবার প্রশ্ন করলেন কিছু একটা, আবার একটা উত্তর আসলো। এবং তারপর মনে হলো ঠিক সেই ফ্যাস ফ্যাসে কণ্ঠটা একটা হাসির মতো শব্দ করলো, এবং শেষে একটা নিঃশ্বাস ছাড়লো। বেশ ভয়ের ব্যাপার কিন্তু। তো তারপরে তার মামা আস্তে করে আবার সেই ম্যাচের কাঠির শব্দ শুনলো তারা 3 জন, বুঝলো যে মশালটা জ্বালানো হয়েছে। হঠাৎ করে অন্ধকার থেকে আলো আসাতে তাদের কাছে জানি কেমন লাগলো, মানে চোখে ধাঁধা লেগে গেল কয়েক সেকেন্ড। তখন তার মামা বললেন যে আসো, আমি সন্ধান জানি, চলো চলো বলে তিনি উঠে দাঁড়ালেন। ওরা 3 জন, বোরহান এবং তার বন্ধু 2 জন উঠে দাঁড়ালেন, উঠে মামাকে ফলো করলেন। মামা দরজা খুলে ফেললো, এবং এইবার দরজা খোলার পরে বোরহান মিয়ারা এতটা ভয় পাচ্ছিল, মামার সাথে আর বেরোতে ইচ্ছা করছিল না এই কণ্ঠ আর পায়ের শব্দের জন্য। প্রচণ্ড রকমের ভয় করছিল তাদের। কিন্তু দেখলো মামা বেরিয়ে গেছে, ঘর অন্ধকার, তাদের দ্রুত বের হয়ে গেল মামার পেছনে পেছনে, এবং সেই মামাকে ফলো করে করে তারা যাচ্ছেন। মামা বাঁ দিকে সিঁড়িতে উঠেছিল, ডান দিকে সিঁড়ি দিয়ে নামছে। এবং এইবার মামাও জানি কেমন একটু ভয় পাচ্ছে, বোঝা যাচ্ছে যে তিনি একেবারে দেয়াল ঘেঁষে ঘেঁষে নামছেন। তো তারা যখন নাকি নেমে গেল সিঁড়ি দিয়ে, তাদের কাছে মনে হলো আবার নুপুরের শব্দ শুনলো ঠিক সিঁড়ির ওপরে। তো যাই হোক, প্রচণ্ড ভয়ে একজনের কাছে আসা ছাড়া কোনো উপায় নেই তাদের। তারা তাই করলো, এবং তারা মামার পিছনে পেছনে হাঁটা শুরু করলো। তো মামা বেরিয়ে যাচ্ছেন বাইরের দিকে সেই খোলা দরজা দিয়ে। তো এসে মূল ফটকের কাছে এসে তিনি দাঁড়ালেন কিছুক্ষণ, তারপর আস্তে করে বেরিয়ে গেলেন। তো তারা 3 জনে বেরিয়ে আসছেন, চাঁদের আলো আবার বাইরে, কিন্তু কেমন জানি মনে হচ্ছে যে মানে বুকের মধ্যে কিছুটা প্রাণ ফিরে আসছে,
বোরহান মিয়ার কাছে মনে হচ্ছে যে এই বদ্ধ জায়গা থেকে, ভুতুড়ে জায়গাতে বের হয়ে আসছে, একটা প্রাণ ফিরে আসছে। তো তিনজনে হেঁটে বেরোলো ওইখানে, এবং হেঁটে তার মামা হাঁটা ধরলো বাঁ দিক ধরে, সেখানে হেঁটে যাচ্ছে এবং তার মামাকে ফলো করে করে তিনি যাচ্ছেন। সেই একই রকম মশালের আলো হালকা আঁকিবুকি হয়ে পড়ছে চারিদিকে, চাঁদের আলোর মাছ দিয়ে আগুনের আলো এগিয়ে যাচ্ছে সামনে। অনেক দূর এগিয়ে আসছে তারা। সামনে আসার পরে চোখে পড়লো তাদের বিশাল সেই দিঘি, একেবারে মানে স্তব্ধ, চারিপাশে কিছু নাই। দিঘির চারিপাশে গাছগাছালি এবং এই ঠান্ডার মধ্যে দিয়ে হালকা হালকা বাতাস বইছে, দিঘির পাড়ের গাছগুলোর পাতা হালকা হালকা নড়ছে। এবং দিঘির একেবারে কাছে এসে তারা থামলো, দেখলো যে অসাধারণ এক রাজকীয় ঘাট সেই দিঘির, মানে সেই ঘাটটা একেবারেই এরকম পাথর দিয়ে তৈরি করা, নিচে নেমে গেছে, দুই পাশে সুন্দর মূর্তি বানানো এবং একেবারে নেমে গেছে, ঝকঝক করছে সেই ঘাট চাঁদের আলোতে, মানে লিটারালি মনে হচ্ছে যে আলো ছড়াচ্ছে, এরকম একটা অবস্থা। তো মানে অবাক লাগলো, মানে কখনো এইভাবে করে ভাবেন নাই তারা, তিন বন্ধুর কেউই ভাবে নাই যে জায়গাটা এত সুন্দর। বোরহান মিয়া চিন্তা করতেছে যে এরকম জায়গা যদি আমি আগে চিন্তা করতাম, আমরা তো ভিতরে এসে বসে বিকাল কাটাতাম, এই জায়গায় এত সুন্দর জায়গা, বিকালে সময় কাটানোর জন্য তো অন্যরকম, আর আমার জীবনে এরকম দেখিনি, এত সুন্দর। তো যাই হোক, মামা আর কোনো কথা না বলে আস্তে আস্তে সেই ঘাটের কাছে যাচ্ছেন। তো ঘাটের কাছে যেতে যেয়েই তারা দেখলেন সেই ঘাটের বাঁ পাশে, মানে যেখানে নাকি মানে ঘাটে সিঁড়ি নেমে গেছে, প্রথম যে স্টেপগুলো, তারপরে ল্যান্ডিংয়ের কাছে বাঁ পাশে মাটিতে একটু দূরে যে বিশাল গাছ রয়েছে একটা, এই গাছটা তারা এতক্ষণ পাতা খেয়াল করছে, গাছটাকে খেয়াল করেনি, মূল গাছটাকে তারা খেয়াল করলো। গাছের পুরো মানে শেকড় বাকড় নেমে গেছে পানির ভেতরে এবং ঝুড়িগুলো পানিতে পড়ছে অনেকখানি, এবং ওই জায়গাতেই তার মামা ইশারা করতেছে নামতে হবে। তো তিন বন্ধু একটু ভয় পেল যে মানে কেমনে কি, এখানে কেমনে নামবো। মামা জাস্ট ইশারা করলো আসো। তো তিনজনে হেঁটে ওই সিঁড়ি দিয়ে, বোরহান মিয়ার কিন্তু মূল ভালো লাগছে এই ঘাটটাকে দেখতেই, সে তাকায় সিঁড়ির দিকে, এই পানির দিকে, পানি টলমল করছে, চাঁদের আলো পড়ে চমকাচ্ছে পানি। কিন্তু তার মামা মূল তার যে ফোকাস সেটা হচ্ছে ওই মাঝখান দিয়ে ওই পাশে যাওয়ার রাস্তাটার দিকে, মানে রাস্তা তো নাই, একটা ছোট্ট রেলিংয়ের মতো, ওইটা পার হয়ে ওই মাটিতে নামতে হবে। যাই হোক, একসময় দেখলো যে তার মামা, অনিলের মামা, সেই জায়গায় ওই সিঁড়ির ওখান থেকে ক্রস করে নেমে গেল মাটির ভেতরে এবং ইশারা করলো। তো তিনজনই নামলো, প্রথমে অনিল গেল এবং তারপরেই বোরহান মিয়ার পালা, সেও গেল, তোর বন্ধু হয়ে গেল। তিনজনে ওই মাটিতে নেমে হেঁটে হেঁটে গাছের জায়গায় যাচ্ছে, গাছের মানে মূল কাণ্ডের কাছে যাচ্ছে, এবং সেই জায়গায় কিন্তু অন্ধকার, হাতের এই মশালের আলো যেখানে পড়তেছে ওই জায়গাটা আলোকিত হচ্ছে, আর বাকি জায়গায় চাঁদের আলো গাছের একটা ছায়া তৈরি করছে ওই জায়গায়। তো যখন একেবারে গাছের কাছে চলে আসছে, তার মামা হাত দিয়ে ইশারা করলেন তাদেরকে চুপ করে থাকতে। হঠাৎ করে তার মামা দেখাইলেন হাত দিয়ে, দেখলো যে দূরে থেকে হেঁটে একটা কালো, বেশ কুচকুচে কালো একটা লেপার্ড, মানে একটা লেপার্ড বলতে যেটা বলে চিতাবাঘ আর কি, একটা হেঁটে আসছে বেশ হেলে দুলে এসে, মানে এতে দেখে তো আসলে বোরহান মিয়ার একদম মানে কলিজা একদম নাই, মানে সে ভয়ে একদম চুপসায় গেছে। একটা লেপার্ড হেঁটে আসছে, এসে একদম ঘাটের ওখানে থামলো, থেমে ওই যে যেখানে নাকি মূল সিঁড়ি শুরু হয়েছে সেখানে থামলো, তারপর তাদের দিকে তাকালো। মনে হচ্ছে এই চাঁদের আলোতে তার চোখ দুটো মানে টর্চ লাইটের মতো জ্বলতেছে, এরকম একটা অবস্থা, এবং বোঝা যাচ্ছে মুখ হাঁ করলে পুরো সাদা সদন্ত দেখা যাচ্ছে চাঁদের আলোতে, মানে ভয়ঙ্কর বেশ। এবং সেই লেপারটা আস্তে আস্তে হেঁটে নেমে একেবারে তারা যেখান থেকে সে মাটির অংশে নামছে সেই জায়গায় এসে দাঁড়ালো। তো সেই জায়গায় এসে যে দাঁড়াইছে তার দাঁড়ানোর ভঙ্গিটা খুব একটা ভালো না। তো তখনই অনিলের মামা তাদেরকে টেনে কাছে নিয়ে আসলো এবং সে একটা মন্ত্র পড়া শুরু করলো। তো মনে হলো যে সেই মন্ত্রের শব্দে লেপারটা যেই একটা ভঙ্গিমায় দাঁড়িয়েছিল সেটা চেঞ্জ করে ফেললো, সে চুপচাপ বসে পড়লো, বিড়াল যেরকম বসে থাকে কোথাও। এবং তার মামা সাথে সাথে সেখানে তার সেই মশালের লাঠিটা দিয়ে সেই জায়গায় একটা সার্কেল করলো এরকম, এবং তার হাতে থাকা যে তার ওই যে ঝুলির থেকে সেই পাউডারের মতো বের করে চারিদিকে ছড়াই দিল সার্কেল করে, এবং তাদেরকে বলল মন্ত্র থামিয়ে যে এখান থেকে বেরোনো যাবে না, এটা কিন্তু প্রোটেকশন, আর আমি একা বেরোবো, তোমরা বেরোবা না, তোমরা তিনজন এখানেই থাকো। তো তার মামা তারপর আস্তে আস্তে মন্ত্র পড়তে পড়তে এক সময় তিনি নিজে বেরিয়ে গেলেন সে মশাল হাতে। তো দেখলেন তার ঝোলার মধ্যে একটা ছোট্ট এরকম একটা শাবলের মতো আছে, খুব বড় না, ছোট কিছু। তিনি একটা জায়গায় যে সে গাছের গোড়ার একটা জায়গায় তিনি খোঁচা দিলেন, এবং খোঁচা দিতে দিতে তারপর তিনি ওই জায়গাটা মশালটা হাতে ধরে আরেক হাত দিয়ে খোঁচাচ্ছেন ভালো মতন, মাটি কিছুটা উঠে আসছে, একই সাথে তিনি মন্ত্র পড়ছেন। আর বোরহান মিয়াদের মূল নজর হচ্ছে সেই লেপারটার দিকে, এবং লেপারটা নড়ছে না, কুচকুচে কালো তার শরীরের, চকচকে ভেলভেটের মতো তার শরীর, এবং সেখানে চাঁদের আলো পড়ে চমকাচ্ছে।
তো তিনি এরকম খোঁচাতে 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 এক সময় তারা শব্দ পেল, মন হলো মেটাল টু মেটাল কিছু একটার সংঘর্ষ হচ্ছে, মানে বাড়ি লাগতেছে, মেটালের সাথে মেটাল বাড়ি লাগলে যেরকম সেরকম একটা শব্দ হচ্ছে এদিক থেকে। তো বোরহান মিয়ারা এখন মানে কনফিউজড, লেপার্ডের দিকে তাকাবে না মামার দিকে তাকাবে, কিন্তু তাকালেন মামার দিকে, দেখলেন যে মামা মশালটা রেখে দিছে পাশে রেখে তিনি মানে এরকম একটা উঁচু জায়গার মধ্যে মাথাটা রাখছে যেখানে আগুনটা জ্বলতেছে সেটা, আর তিনি দুই হাতে সেই ছোট্ট শাবল দিয়ে খুঁড়তে খুঁড়তে তিনি দেখলেন যে মাটি সরাই ফেলছেন অনেক, এবং তিনি একবার দুই হাত ঢুকাই দিলেন সেই খোড়লের মধ্যে যেখানে তিনি হাত দিয়েছেন। সেখান থেকে তিনি টেনে হিঁচড়ে অনেক কষ্টে বাঁকা হয়ে যাচ্ছেন, এরকম মানে টানতেছেন, প্রাণপণ শক্তিতে টানতেছেন, এবং একসময় তিনি দেখলেন উঁচা করে বের করলেন একটা কলস, এবং এই কলসটা এই মশালের আলোয় ঝিলিক মেরে উঠলো, মনে হচ্ছে এই কলসটাই স্বর্ণের। মানে বোরহান মিয়ার কাছে অবাক লাগলো, তার চোখ বড় বড় হয়ে গেছে। সে একই সাথে খুব দ্রুত ওই লেপারটার দিকে তাকালো, দেখলো লেপারটা এখনো সেখানে বসা, তার চোখ জলজল করতে, সে তাকায় আসছে তাদের দিকে। তো তার মামা সেই কলসটা বের করে আনলো, এনে সে তাদেরকে হাত দিয়ে দেখাচ্ছে এরকম চুপ, মুখের কাছে হাত দিয়ে দেখাচ্ছে চুপ। তারপর তিনি এক হাতে মশাল নিয়ে তিনি হেঁটে হেঁটে চলে আসলেন সার্কেলের ভেতরে, মশালটা তাদের একজনের হাতে ধরিয়ে দিয়ে তিনি কলসের মুখের যেই জায়গাটা সেই জায়গায় দেখলেন একটা পাত্র দিয়ে সিল করা, পাত্রটা একটা পিরিচের মতো, এই পিরিচ যেরকম থাকে যে পিরিচের মতো একটা পাত্র দিয়ে সিল করা, এবং তার পাশে কোনো কিছু দিয়ে মানে মনে হচ্ছে অনেকটা মোম লেপে যেভাবে আটকায় দেয় সেভাবে আটকানো। তিনি তার সেই থলের ভিতর থেকে একটা ছোট্ট ছেনির মতো বের করে সেই জায়গা বাড়ি দিয়ে দিয়ে ছোটানো শুরু করলেন সে সিলটা, এবং তিনি যখন নাকি সেই জায়গার সিল ভেঙে ফেলছেন তখন তিনি সব চুপচাপ তাদেরকে বললেন, মানে ইশারা করলেন কোনো রকম শব্দ যাতে না করে। তিনি আবার একটা মন্ত্র পড়তে পড়তে সিলটাকে টেনে খুলে ফেলেন, এবং একটা শব্দ করে উদ্ভট শব্দ করে সিলটা খুলে গেল। সেখানে তারা তিনজনই মশালের আলোতে দেখলো, মানে তিনি যখন কলসিটা বাঁকা করছেন এটার ভেতরে বিভিন্ন রকম স্বর্ণালঙ্কার এবং ঝকঝক করতে চিলিক মারতেছে, এই মশালের আলোতে চিলিক দিচ্ছে, ভিতরে মনে হচ্ছে ঠেসে ঢুকানো স্বর্ণালঙ্কার, মানে কোনটা কি সেটা বোঝা হচ্ছে না, কোনোটা গলার হার, কোনোটা মালা, কোনোটা চকচক, মানে বিভিন্ন রকমের স্বর্ণালঙ্কার। চোখে যতটুকু পড়ছে বোরহান মিয়ার তার মধ্যে তিনি দেখছেন গলার হার টাইপের, আংটি টাইপের এরকম জিনিসপত্র ঠাসা, ভেতরে একদম ঠাসা। সেটা তিনি দেখায় তিনি তাড়াতাড়ি আবার মাথা আটকায় দিলেন, এবং যেই পিরিচটা থেকে বের করছে সেটাও কোনো প্রেশাস মেটাল, কারণ সেটা যেটা যে সিল করা ছিল খুললেন। এতক্ষণ উত্তেজনায় তারা আর ওদিকে সিঁড়ির দিকে তাকায় নাই, একটু পরে সিঁড়ির দিকে তাকায় দেখলো সেখানে সেই লেপারটা নাই, মানে সে চারিদিক ফাঁকা। তো অনিলের মামা বললো তাদেরকে, তখন মুখ খুললেন, তিনি বললেন যে এখন আমাদেরকে যেতে হবে, এটাকে উঁচা করতে হবে, এবং এটা তিনি দায়িত্ব দিলেন অনিল এবং দবিরকে। তিনি নিজে মশাল নিলেন এবং তিনি বললেন বোরহানকে তার পেছনে থাকতে। তিনি সামনে মশাল হাতে, মাঝখানে তারা দুইজন কলসিটা ধরছে, এবং পেছনে তিনি বললেন বোরহানকে থাকতে। আর বোরহানকে তিনি বললেন যে তুমি যখন পেছনে থাকবা তুমি কিন্তু কোনো মতেই পেছন ফিরে তাকাবা না, তোমার পেছনে যেই ডাক দিক, যেরকম হুঙ্কার দিক, যাই করুক পেছনে তুমি তাকাবা না, তুমি কিন্তু সামনের দিক তাকায় থাকবা, তোমার দৃষ্টি থাকবে ওদের দুজনের দিকে, আর তোমরা দুজন আমাকে ফলো করে আসবা। বলে তিনি হাঁটা দিলেন, এবং তিনজনই হাঁটা দিল তার পেছনে পেছনে। হেঁটে যাচ্ছে, তিনি প্রথম গিয়ে সিঁড়িটা ক্রস করলেন, এবং মনে হলো যে কিছুটা তিনি ভীত, তিনি একটু ভয় পাচ্ছেন। অনিলের মামা বেশ ভীত হয়ে গেছেন, তিনি এদিক ওদিক একটু তাকাচ্ছেন, তারপর তিনি মন্ত্র পড়তে পড়তে হাঁটা দিচ্ছেন। হাঁটতে হাঁটতে তারা উঠে আসলো, মূল সেই ঘাট থেকে উপরে উঠে আসলো, এবং কেন জানি বোরহানের মনে হচ্ছিল যে তার পেছনে কেউ ফলো করে আসছে। তো তিনি ভয় পাচ্ছিলেন, বোরহান বারবার মনে করছিলেন যে তার পেছনে কি সেই লেপার্ডটা আছে নাকি। তার সারা শরীর মানে হিম হয়ে যাচ্ছিল ভয় বারবার, কারণ কি সে সবার পিছনে। তো ভয়ে সে একদম কাছে আসছিল তার দুই বন্ধুর কাছে, এবং বারবার সে চেষ্টা করলেন বোরহান ফিস ফিস করে অনিলকে বলতে যে আমার ভয় লাগতেছে। তো অনিল বলল যে পিছনে তাকাস না, সামনে তাকা, বলে মানে কাছাকাছি থাকতে বললো, এবং তারা হেঁটে যাচ্ছে। তো অনিল এক সময় তার মামাকে জিজ্ঞেস করলো, তারা হেঁটে সামনে যাচ্ছে, তার মামা ডানে মামা তাকাচ্ছে, জিজ্ঞেস করলো মামা কার সাথে কথা বলছিল, ওখানে কি ছিল? বলে চুপ, কথা বলিস না। বলে না না, কার সাথে, এখানে কি কোনো মানে প্রেত আছে? বলে আছে, এখানে রাক্ষসী আছে, এই রাক্ষসী এখানকার সবকিছু দেখাশোনা করে, সবকিছু এখানে রাক্ষসীর আন্ডারে থাকে। তো বলে তোমাকে কি বলছে? বলছে রে নিয়ে যেতে বলছে। বলে আর কিছু? বলে যে না, তুই চল, যেত যাচ্ছে। তো আর তাকে বললো তার মামা, যাই তুই কম কথা বলিস, আর একটু পরে সামনে যে কলসিটা তোর হাতে নিবি একা, আর ওদের দুইজনকে বলবি পেছনে পাহারা দিতে। তো অনিল বলল কেন? বলে যে না, তুই একটু পরে যে নিজে হাতে নিয়ে নিবি এটা, বলে হাঁটতেছে। তো অনিলের কাছে একটু মানে জিনিসটা কেমন, তার মামার কথাটা তার কাছে পছন্দ হয়নি, সে মানে বেশ কপাল কুচকায় ফেললো। তো তার মামা যাচ্ছে মশাল ফেলে সামনে, হঠাৎ তারা দেখলো সেই মানে সেই যে মূর্তি ছিল, যেই ওটার কাছাকাছি যখন চলে আসছে, সে মূর্তির কাছে
ওই লেপার্ডটা বসা, যে লেপার্ডটা এতক্ষণ ওখানে ছিল। এবং খুবই আশ্চর্যজনকভাবে তাদের চোখের সামনে লেপার্ডটা মনে হলো একটা ধোঁয়াশাভাবে তার শেপ পরিবর্তন করে ফেললো, এবং শেপটা পরিবর্তন করে সেটা একটা কাইন্ড অফ আলখাল্লা পরা একটা মানুষ সে পরিণত হলো। তার শরীরের মধ্যে একটা আলখাল্লা, লাইক মহিলারা যদি কোনো আলখাল্লা পরে, কোনো মেয়ের গায়ে যদি কোনো আলখাল্লা থাকে সেরকম একটা আলখাল্লার মতো, এবং মানে বিশাল একটা ওড়নার মতো দিয়ে ঢাকা, চারিদিকে মাথাটা সহ ঢাকা। এবং খুবই আশ্চর্যজনকভাবে আরও কাছাকাছি যখন তারা আসছে একটু, মানে চলার যে একটা মোমেন্টাম সেটাতে তারা কিন্তু থেমে গেছে। ওইখানে থেমে যাওয়াতে তারা বুঝতে পারতেছে, মনে হচ্ছে যে এটা একটা আলখাল্লা পরা মানুষ, কিন্তু যার মাথা নাই, সে ওখানে দাঁড়ায় আছে। এবং একটু পর দেখলো কয়েক পা সেটা সামনে চলে আসলো, এবং সেই ছিক 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 শব্দ, সেই মলের শব্দ আছে এখানে। তার মামা দ্রুত মন্ত্র পড়া শুরু করছে, এবং মন্ত্র শব্দ পাওয়ার সাথে সাথে ওই জিনিসটা এক জায়গায় থেমে গেছে। এবং পেছনে ঠিক দাঁড়ায় আছে যে পেছনে বোরহান মনে হচ্ছে তার কানের কাছে কেউ ফিস করে কিছু বলে গেল, ঠিক কানের পাশ দিয়ে কেউ হেসে গেল কিছু বলে, মানে ক্ষণে কণ্ঠে হেসে গেছে। বোরহানের সারা শরীর মানে একদম জমে গেছে, মানে সে আসলে মানে মনে হচ্ছে যে সে আর নড়তেই পারবে না, এরকম অবস্থা। এই সময় তার মামা বলল, তার মন্ত্র থামিয়ে অনিলকে বলল যে এটা তোর হাতে নিয়ে নে, কলসিটা নিজের হাতে নিয়ে নে। তো অনিল কলসিটা ছাড়তে ছাড়তে বলছে, না কেন আমি নিজের হাতে নিব, কেন কি? অনিল মনে হচ্ছে কিছু একটা সেন্স করতে পারতেছে। অনিল বলছে, কেন আমি নিজের হাতে নিব? আমরা যাবো, আমরা তিনজনই কলসি নিয়ে যাবো এখান থেকে। বলকে না না, আমি তোদেরকে বলছি, আমি যে এটার সন্ধান নিছি, আমি বলির কথা বলে নিছি, তুই ছেড়ে দে, তুই ছেড়ে দে। অনিল প্রচণ্ড রকম ভয় পেল। সে মানে ধাক্কাতে তার বন্ধুকে সরাই দিয়ে, ওখান থেকে দবিরকে সরাই দিয়ে সে কলসিটা ফেলে দিল ওই জায়গায়। ফেলে দিয়ে তার বন্ধুদেরকে বলে দৌড়তে। এবং কয়েক মুহূর্তের জন্য মানে বোরহান মিয়া ভয় জমে গেছিল। সে দেখলো কলসিটা থ্রাম করে সেই জায়গায় পড়ে গেল, এবং তার বন্ধু অনিল ধাক্কা দিছে। সে দেখলো যে তার বন্ধুকে ধাক্কা দিয়ে বলছে দৌড়া, এবং যাওয়ার সময় তাকেও টান দিছে, সেও দৌড় দিল। এবং তাদের দৌড়ের জায়গাটা হচ্ছে সেই যে সামনে কালো মূর্তিটা দাঁড়ায়, সেটা কাছাকাছি না, অন্যদিকে। এবং তখন দেখলো যে অনিলের মামা চিৎকার করে বলতেছে, কি করলি তোরা, কি করলি? দৌড়াচ্ছে তিনজনে। এবং মানে বোরহান মিয়া দেখতেছে যে অনিল দৌড়াচ্ছে, তার সাথে সাথে দৌড়াচ্ছে দবির, এবং তার পেছনে তিনি। দৌড়াতে দৌড়াতে তারা জমিদার বাড়ির আরেক সাইড দিয়ে চলে আসলো। মানে তারা মনে করছে যে ওইটা যেহেতু কালো জিনিসটা ওখানে দাঁড়া আছে, সেদিকে না আরেক দিকে। তো দৌড়াতে দৌড়াতে দেখলো যে তারা ঘুরে চলে আসছে জমিদার বাড়ির আরেক দিকে, এবং সেই জায়গায় হঠাৎ তাদের চোখে পড়লো যে একদম উজ্জ্বল আলোতে একটা মানুষ দাঁড়ায় আছে, যার শুধু মানে পা থেকে ঘাড় পর্যন্ত আছে, এবং তারপরে মাথাটা নাই। সেটা দাঁড়ায় আছে, এবং একটা আলখাল্লার মতো পরা, এবং তার বুকের কাছে কারুকাজ করা একটা ফতুয়ার মতো দেখা যাচ্ছে। তিনজনই দেখছে থেমে, এবং দূর থেকে তার যে মামার চিৎকার শুনতে পেল, তার আর্তচিৎকার, ভয়ঙ্কর আর্তচিৎকার। তো এখন এটাকে দেখার পর আসলে তাদের কারোই কোনো আর মানে সেন্স নাই। তারা দিক বিদিক হয়ে জ্ঞান শূন্য হয়ে দৌড় দিল। মানে তখন আর কেউ কাউকে ফলো করে নাই, নিজের মতো দৌড় দিছে। আসলে ভয়ের চোটে আর তাদের কোনো সেন্স নাই। তো বোরহান যখন দৌড় দিছে, বোরহান মনে করছে তার সাথে সাথে আসবে, এবং বোরহান খুব ফাস্ট ছিল, সে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে সে কান্না শুরু করে দিল। সে তার কান্না আসছে, এবং সে দোয়া পড়তেছে মনে মনে যে আল্লাহ আমাকে বাঁচাও এখান থেকে। তো সে যতদূর চিন্তা, তার বাবা মা তাকে মক্তবে পাঠাইতো, যেভাবে যতটুকু ছোটোবেলায় মানে আলো ছোটো থাকতে সে শিখতে, ওগুলো মাঝখানে সেগুলো থেকে দূরে চলে গেছিল। তো যা দোয়া দরুদ শিখাইতো সেগুলো সে পড়তেছে নিজের মতো, আর দৌড়াচ্ছে। সে দৌড়াতে দৌড়াতে গাছগাছালির মধ্যে ঢুকে গেছে, এবং গাছগাছালির মধ্যে দিয়ে দোয়া পড়তে পড়তে দৌড়াচ্ছে মনে মনে, বলছে আল্লাহ আমাকে বাঁচাও। এক জায়গায় সে পায়ে পা বেঁধে পড়ে গেল, এক জায়গায় ধবাস করে পড়লে, এবং মানে ছেঁচড়া অনেক দূর চলে আসলো। তার কাছে মনে হচ্ছিল তাকে কিছু এসে ধরে ফেলবে। তখনই সে চোখ বন্ধ করে জোরে জোরে দোয়া পড়তেছে, তার কিছু খেয়াল নেই। এক সময় সে তার জ্ঞান হারায় ফেলার পর কিছু মনে নেই তার। তো এরপরের সময়টা ভ্যাকেন্ট। তার যখন জ্ঞান ফিরছে, তখন দেখতেছে যে কড়া সূর্যের আলো এসে পড়ছে ওইখানে। তাকায় দেখলো যে সেই যে জায়গাটা পড়ে আছে, একটা মাটির জায়গা, তার আশেপাশে গাছ আছে, ওই জায়গাটা বেশ ফাঁকা, এবং একদম চনমনে রোদ এসে তার চোখে পড়ছে। এবং এই রোদের আলো চোখে ভালো মতো পড়াতেই তার এই সেন্স ফিরে আসছে। সে উঠে বসলো, উঠে চারিদিকে তাকাচ্ছে। সে গাছগাছালি ছাড়া আর কিছু দেখছে না। দূরে পাখির ডাক শুনছে, পাখি ডাকছে, কেউ নাই আশেপাশে। ভয়ে একদম তার আত্মা শুকায় গেছে। দিনের বেলাও সে আর তাকাতে পারতেছে না। এখান থেকে গাছগাছালির ফাঁক দিয়েও কিছু দেখা যাচ্ছে না। কোন দিকে সে যাবে সেটাও সে বুঝতে পারতেছে না। সে আবার মনে মনে দোয়া পড়ে হাঁটা শুরু করলো। হাঁটতে অনেক দূর সে ক্লান্ত হয়ে গেছে। সে মনে হচ্ছে পড়ে যাবে, এবং তার ভয়ে মানে একদম মানে বুক ধুকপুক করতেছে। মানে মনে হচ্ছে যে সে পানি তেষ্টা পাইছে, অনেক কিছুই করতে পারতেছে না। এক সময় সে ধোয়া পড়তে তাকাই বুঝতে পারলো যে দূরে মনে হচ্ছে গাছগাছালি ফিকে হয়ে আছে।
তো ওদিক দিয়ে হাঁটতে হাঁটতে বেরোনোর পর সে দেখতেছে সে রাস্তার কাছে উঠছে, গ্রামের সেই মূল রাস্তাটা, এটা অন্য গ্রামকে কানেক্ট করে, অনেক দূরে চলে আসছে সে। তো যাই হোক, রাস্তাটা পাওয়ার পর তার কাছে মনে হলো যে সে অনেক কিছুর দেখা পেয়ে গেছে, তার মন অনেকটা ভালো হয়েছে তুলনামূলক। আগের যেই অবস্থায় ছিল, ভয় ছিল, সেটাতে কমে আসছে। সে আবারও সে এখানে নিজের অজান্তে আলহামদুলিল্লাহ বলে সে হাঁটা ধরছে রাস্তা দিয়ে। হাঁটতে হাঁটতে গ্রামের কাছাকাছি চলে আসলে এক জায়গায় দেখলো সেই জমিদার বাড়ি ঢোকার রাস্তা। ওখানে সে দাঁড়ায় অনেকক্ষণ তাকায় থাকলো পাকা রাস্তাটার দিকে, প্রচণ্ড ভয় আর সংশয় নিয়ে। তার বন্ধুরা কই, সেই চিন্তা করতে করতে অনেকক্ষণ দাঁড়ায় থেকে আর সে এনার্জি পাচ্ছে না, মনে হচ্ছে পড়ে যাবে ধপাস করে। আবার হাঁটা ধরলো। হাঁটতে হাঁটতে সে যখন নাকি পড়ে যাবার দশা, তার আসলে কোনো অবস্থা নাই, সে মনে হচ্ছে যে এখন সে আবার জ্ঞান হারায় ফেলবে। এই সময় দেখলো যে গ্রামের দুজন কৃষক যাচ্ছে, তাদের সাথে তাদের গরু। তো তাদেরকে দেখে সে তাদের দিকে হাঁটা দিতে যে পড়ে গেল ধাপ করে। তো সে কৃষকরা তাকে পড়তে দেখে কাছে আসলো, কাছে এসে তাকে তুলে নিল, নিয়ে তাকে জিজ্ঞেস করতেছে, সে তখন অতটুকু তার হুঁশ আছে যে কি ব্যাপার, কোত্থেকে আসছো কি। তো তিনি বললো যে আমার নাম বোরহান, আমি এই জায়গার থেকে আসছি। তো তারা কথাবার্তা শুনে তারা ডিসাইড করলো তাকে পৌঁছে দিবে আগে। তো ওই মানুষগুলো তাকে যখন পৌঁছায় দিচ্ছে, তাকে কিভাবে নিছে, গরুর পিঠে উঠায় নিছে কিনা তার কিছু মনে নাই। সে যখন হুঁশ পেয়েছে তখন তাদের বাড়িতে, তার শরীরে আকাশ পাতাল জ্বর, তার শরীর শীতে কাঁপতেছে। তাকে দেখলো উঠে বোরহান যে ফিল করতেছে, তাকে যে লেপ দিয়ে পেঁচায় রাখছে শরীর, এবং বাসার মানুষজন খুব চিন্তিত, দোয়া পড়তেছে। বুঝলো যে তার হাতে পায়ে তেল মালিশ করা হয়েছে। তাকে জিজ্ঞেস করলে কি হয়েছিল সে বলতে পারতেছে না। তখন তার বাড়ির মানুষজন কবিরাজ নিয়ে আসলো। কবিরাজ এনে তাকে দেখলো, দেখে বললো ছেলে তো মনে হয় ভয় পাইছে বা কোনো প্রেতের সংস্পর্শে আসছিল। যাই হোক, কবিরাজ তাকে কিছু ওষুধপত্র দিয়ে গেল, এবং বোরহান মিয়ার বাবা তখন সেখানকার যে মসজিদ, সেখানকার হুজুরকে নিয়ে আসলো। থেকে তিনি এসে দোয়া পড়লেন, পড়ে তাকে ঝাড়ফুঁক করলেন, করার পর তাকে জিজ্ঞেস করছিল কি হয়েছে। তো বোরহান তখন বলল ঘটনা, সে হুজুরের কাছে বললো ফার্স্টে যে কী হয়েছিল। তো তখন সেই হুজুর খুবই করলো, সেই সময়কার আলেমরা অনেক স্ট্রিক্ট ছিলেন। তিনি বললেন যে এই ছেলেকে সুস্থ হওয়ার পরই তাকে এটা নিয়ে ভালো মতো বুঝ দিতে হবে যে সে কি মনে করে এগুলোর জন্য গেল, এবং আপনি বাবাকে বকা দিলে আপনি কি মনে করে ছেলেকে এইভাবে শিখাইছেন যে ছেলে গুপ্তধন খুঁজতে যায়, হ্যাঁ, তাও আবার গভীর রাতে এরকম তন্ত্রমন্ত্র পড়ে এমন মানুষের সাথে, হ্যাঁ, তান্ত্রিকের সাথে। যাই হোক, তার বোরহানের বাবাকে বকাঝকা করলেন যে এটা কি ঠিক, ছেলেকে কি শিক্ষা দিয়েছেন। তো তিনি বলতেছেন আসলে বলে ছেলেকে শিক্ষা দেন, সময় দেন ছেলেমেয়ের সাথে যদি সময় না দেন তাহলে তারা অন্যরকম সঙ্গে চলে যাবে, অন্যরকম কাজকর্ম করবে, তারা বিপদের দিকে যাবে, বিপথে পরিচালিত হবে। ছেলেমেয়েকে সময় দিবেন, এগুলো বুঝাইলো তখন। কারণ সে সময় মানুষ আসলে এমনিও ছেলেমেয়ের প্রতি এতটা আগ্রহী ছিল না, তারা নিজেদের মতো চলাফেরা করতো। তো বোরহানের বাবাকে অনেক বকাধকা করলেন, কিন্তু সেই হুজুরের মন কিন্তু আসলে খুব নরম ছিলেন। তিনি বোরহানের পাশে অনেকক্ষণ বসে থাকলেন এবং অনেকক্ষণ আমল করলেন, বসে বসে নিজেই দোয়া পড়লেন, দোয়া পড়ে পড়ে ফু দিলেন, এবং বললেন যে তাকে ঝাড়তে হবে সময়। ছেলে অনেক ভয় পাইছে। তো বোরহানের আসলে এরকম কয়দিন কিভাবে কাটছে, সেই হুজুর এসে দেখে গেছে, কবিরাজ দেখে গেছে, তার বাবা তার মা তার পাশে শুশ্রূষা করছে, এরকম কয়েকদিন সে ভোগার পর বোরহান মিয়া এক সময় সুস্থ হলেন। তো তিনি প্রথমেই যে খোঁজটা নিতে চাইলেন, একটু তার সেন্স ভালো মতো আসলে আমার বন্ধুরা কই, অনিলের খোঁজ, দবিরের খোঁজ। তো কেউ বললো যে অনিল দবিরের বাবা মা আসছিল, তারা নাকি অনিল দবিরের কোনো খোঁজ পাচ্ছে না, এবং তারা নাকি অনিল দবিরকে খুঁজছে। তারা যে বাসা থেকে উধাও হয়েছে কয়েকদিন আগে, আর তাদেরকে পাওয়া যায় নাই, প্রায় 3-4 দিন হয়ে গেছে। এর মধ্যে তারা তাদের বাসায় মাতম চলতেছে, দুঃখ, তারা দুঃখে একেবারে আহাজারি করতেছে, তারা কঠিন অবস্থা। তো যাই হোক, এই কথা জানার পর তো আসলে খুব মন খারাপ হয়ে গেল বোরহান মিয়া। তিনি বললো আমি ওদের বাসায় যাব, এবং আপনারা কি বলছেন ঘটনা, বলে যে না আমরা তো ওইভাবে বলিনি, না বলতে হবে। তো বোরহান মিয়া তার বাবার সহযোগিতায় এবং তার সাথে যে কবিরাজ তাদের নিয়ে গেলেন ওইখানে, যে বললেন যে এই ঘটনা ঘটছিল। তো অনিলের মা তো বিলাপ করতে লাগলো, কঠিন অবস্থা, এবং দবিরের বাবা মাকে জানাবো, তারাও বিশালী, এবং তারা সবাই তখন গ্রামবাসীর কিছু একটা অংশ মানুষজন একসাথে হয়ে ওই জমিদার বাড়িতে খুঁজতে গেল। তাদেরকে খুঁজে নাকি কোথাও পেরো না, পুরা বাড়ি খা খা করতেছে, সেই বাড়ির সে পরিবেশ। এবং এই ঘটনাগুলো পরবর্তীতে শুনছে বোরহান মিয়া মানুষের কাছে, কারণ তাকে নেওয়া হয়নি সেখানে। তো সেখানে নাকি খোঁজা হয়েছিল, জমিদার বাড়িতে খোঁজা হয়েছে, এবং সেই পুকুরের মধ্যে তারা জাল ফেলে দেখে যে কোনো মানুষ উঠে আসে কিনা। না, কোনো মানুষের মৃতদেহ তারা পায় নাই। তারা সব জায়গায় খোঁজে, এবং যেখানে বলছিল যে বোরহান যেই জায়গাতে মাটি খুঁড়ছে অনিলের মামা, সেই জায়গায় যে তারা মাটি খোঁড়া পায়, কিন্তু দেখে মাটি উঠে আসে একটা জায়গা অনেক, কিন্তু সেইখানে তারা কোনো কিছুই পায় না।
যাই হোক, তারা ভালো মতন খুঁজে, থরলি খুঁজে, কিছু হয় না। এবং পাশের গ্রামেও খবর দেওয়া হয় এই 2টা ছেলে হারায় গেছে, এবং অন্যান্য গ্রামেও জানিয়ে দিতে বলা হয় এরকম কেউ খোঁজ পেলে জানি তাদেরকে খোঁজ এনে দেয়। কিন্তু আসলে কোনো খোঁজ পাওয়া যায়নি। এবং গ্রামের মানুষ যেহেতু একসাথে অনেকে ছিলেন, বিভিন্ন ধর্মের মানুষ, তারা সবাই মিলে ওই জমিদার বাড়ির ভিতরেও ঢুকছিলেন। ঢুকে একদম বিভিন্ন জায়গায় তল্লাশি করে, কোথাও কিচ্ছু পায় না। আশেপাশের সেই বনাঞ্চলও খোঁজা হয়, কোথাও কিচ্ছু পাওয়া যায় না। মানে কোনো রকমের কিছুর হদিস পাওয়া যায়, মানুষ তো দূরের কথা, মানে কোনো রকম তাদের কোনো খোঁজই পাওয়া যায় না। তো বোরহানের ওই 2 জন বন্ধু অনিল এবং দবির নাকি হারাই গেছিল। এগুলো সবই ছদ্মনাম তাদের। তো যেটা নাকি আমাদেরকে লিখছে অনিল রবি যে ছদ্মনাম এগুলো। যাই হোক, তাদেরকে খুঁজে পাওয়া যায়নি এবং বোরহান মিয়া খুবই মানে এটাতে সে ব্যথিত হয়ে যায়, মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়। সে অনেকদিন অসুস্থ ছিল। তারপর তাকে এরকম বারবার কবিরাজি চিকিৎসা দিয়ে একটু সুস্থ করা হয়। পরবর্তীতে সে তার নিজের জীবনে বেড়ে ওঠে, আরও বয়স হয়, তাকে বিয়ে শাদী দেওয়া হয়। কিন্তু সে নাকি কখনো তার বন্ধুদের ভুলতে পারতো না। মাঝে মাঝে নাকি বোরহান মিয়া হেঁটে হেঁটে গিয়ে সে জমিদার বাড়ির দিকে তাকিয়ে থাকতো, মূল রাস্তার দিকে, এবং সে কাঁদতো, নিজে নিজে একা একা কাঁদতো তার বন্ধুদের জন্য, কারণ তার খুব কাছের বন্ধু ছিল তারা। তো যাই হোক, এই ছিল অনিল রবির পাঠানো একটা লেজেন্ড। থ্যাংক ইউ সো মাচ সিয়াম ভাই আপনার ঘটনার জন্য, এবং আপনি আমাদের জন্য ঘটনা পাঠিয়েছেন। আজমেরি আপুর ঘটনা শেয়ার করেছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি সিয়াম ভাইয়ের ঘটনার পাশাপাশি একটা জিনিস শেয়ার করতে চাই। খুব রিসেন্টলি আমি একটা ঘটনা শুনেছি, এবং আসলে সেটা আমার আত্মীয় রিলেটেড ঘটনা। আমি বলবো না কোথায় এবং কিভাবে ঘটনাটা ঘটেছে। যিনি আমার আত্মীয় হন তারই আপন মানুষের ঘটনা আর কি। উনি হঠাৎ করেই কার্ডিয়াক অ্যারেস্টেড হয়, ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট। এই কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার কারণে পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি করার পরে উনি যখন আইসিইউতে ছিলেন, তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়, এবং তার মোটামুটি একটা পর্যায়ে তিনি কোমার মধ্যে চলে যান। যখন তিনি কোমা থেকে ব্যাক করেন, তিনি কথা বলতে পারছিলেন পরিবারের সবার সাথে, এবং তার প্রিভিয়াস লাইফ হিস্ট্রি যখন আমরা শুনলাম যে তিনি ছিলেন অত্যন্ত নামাজি মানুষ, কখনো 2 নম্বর কিছু করতেন না, হালাল খাবার খেতেন, হালাল উপার্জন করতেন, এবং পরিবারের সবাইকে হালালের বিষয়ে সবসময় ধারণা দিতেন। এবং উনি কোনোদিন কোনো কিছুর লোন নিয়ে করেননি, কারোর কাছ থেকে 2 টাকার লোন নেননি, এমনকি কোনো জিনিস কিনতে গেল লোনে বা ক্রেডিট কার্ডে কখনো কিনেননি। কারো ব্যাপারে যদি কি গীবত করা হতো, তিনি সামনের থেকে উঠে চলে যেতেন, তিনি শুনতেন না বা নিজে আটকে দিতেন। সেই মানুষটা যখন এরকম ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টেড হয়, তখন আইসিইউতে তাকে নেওয়া হয়। আইসিইউতে থাকা অবস্থায় জানতে পারা যায় যে ওনার শরীরের কিডনিটা অচল হয়ে গেছে, কাজ করছে না। কিন্তু তিনি কথা বলছিলেন, মুখে মাস্ক লাগানো অবস্থায়, অক্সিজেন মাস্ক থাকা অবস্থাও তিনি কথা বলছিলেন। পরিবারের লোকজনরা হাসপাতালে একটি নির্দিষ্ট সময়ে যেয়ে তার সাথে দেখা করে আসতেন। হঠাৎ করে তিনি একদিন বলল যে আমি নামাজ পড়বো, আমি 2 রাকাত নফল নামাজ পড়ব। তিনি তার 2 রাকাত নফল নামাজ পড়লেন, তিনি আরেকটি ইবাদত করলেন। নামাজটা পড়লেন তিনি অন্যরকমভাবে, বসে পড়ার চেষ্টা করলেন, একটা ইশারার মাধ্যমে নামাজ পড়লেন এবং হাত জোরে মুনাজাত করলেন। একটা পর্যায়ে হঠাৎ করে তার দম এবং নিঃশ্বাস আর পাওয়া যাচ্ছিল না। তাকে যখন আবারও সিপিআর দেওয়া হয়, যেহেতু আইসিইউতে ছিলেন, পরে তাকে আইসিইউ থেকে চেষ্টা করে আবার ব্যাক করানো হয়। লাইফ সাপোর্টে দেওয়ার আগ পর্যন্ত তিনি মোটামুটি কথা বলছিলেন। লাইফ সাপোর্টের পরেও তিনি কথা বলার চেষ্টা করেছেন। তো তিনি একটা কথা বলেছেন যে আমার একদিন হঠাৎ করে, যেদিন উনি বলছেন যে আমার মুখের নলটা তোমরা খুলে দাও, আমি আর এই নলটা রাখতে চাচ্ছি না, যেটা লাইফ সাপোর্টের, এবং আমার আসলে সময় হয়ে গেছে, আমাকে তোমরা বিদায় করো। আর আমি অলরেডি যেই জায়গাটায় যাব সেই জায়গাটা ঘুরে আসছি, আমি দেখেছি, আমাকে দেখানো হয়েছে কোথায় যাচ্ছি আমি, আমার আর সময় নাই, তোমরা এইটা খুলে দাও, আমি আর থাকতে চাচ্ছি না, এবং আমার জন্য সবাই তোমরা দোয়া করো।
এবং তিনি উপস্থিত সবাইকে নিয়ে মুনাজাত করেন হাসপাতালের ভেতর। এবং যখন আত্মীয় স্বজন যে কয়জনই ছিল সেই সময় তার সাথে, বিদেশের হাসপাতাল তো বিদেশের হাসপাতাল আইসিইউটা একটু ডিফারেন্টই হয়। তো উনি যখন দোয়া করলেন ওই মুহূর্তে সবাই না থাকলেও দেখা যায় যে অনলাইনেও অনেকে ছিল এবং দোয়া করেছেন, বলেছেন, ক্ষমা চেয়েছেন সবার কাছে। এবং ওই দিনের আগ পর্যন্ত তিনি অনেকেই ফোন দিয়ে ক্ষমা চেয়েছেন যে আমাকে মাফ করে দিও, কোনো ভুল থাকলে ক্ষমা করে দিও। এবং ওই দিন যেদিন তিনি চলে যান তিনি বলেছেন যে আমার যাওয়ার সময় হয়েছে, আমাকে বিদায় করো এবং আমার কাছে মনে হচ্ছে আমি এখন আর থাকবো না, আমাকে মাফ করে দিও তোমরা। এই তো সবাই খুবই কান্নাকাটি, কারণ এই ধরনের পরিস্থিতি তার মাঝে তিনি এসব কথাবার্তা বলছেন। তো পরবর্তী সময় নাকি জানা গেছে তিনি যখন মারা গেলেন তার ওই দিনই মারা গেলেন। 8 ঘন্টা পরে যখন লাইফ সাপোর্ট সরিয়ে দেওয়া হলো তার 8 ঘন্টা পরে তিনি মারা গেলেন। এবং সবাই যখন উপস্থিত সবাই বলছিল যে এরকম মৃত্যু আসলে সবাই এক্সপেক্ট করে যে এরকম মৃত্যুর সবার মধ্যে আসুক। তো এটা আমার একদম আত্মীয়তে ঘটনাটা আমি শুনেছি কয়েকদিন আগে। এবং এটা কোনো ঘটনা না, এটা হচ্ছে আমি বলবো মানে এটা নিছক কোনো ঘটনা না। এটা আমি জানতাম যে তিনি মারা গেছেন, কিন্তু আমি জানি না যে তিনি আসলে মারা গেছেন, মারা যাওয়ার আগ দিয়ে কী হয়েছে। অনেকে অনেক ঘটনা বলে না, তো আমি এটা শুনেছি বিধায় আপনাদের সবার সাথে শেয়ার করলাম। আজকে আপনারা সবাই আমার সাথে আসছিলেন, আমাদের সাথে ছিলেন আমাদের ঈদ স্পেশাল এপিসোডটার জন্য। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সামনের এপিসোডে আমাদের রেফায়েত ভাইয়ের ঘটনাটা শেয়ার করতে পারি। আবু সুফিয়ান ভাই আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন 45%, বাকি ঘটনাটা হাতে এসে পৌঁছেনি। আমরা আসলে তার দিকটা নজর রাখতে হয়, কারণ রেফায়েত ভাই যেভাবে ঘটনা দিতেন তার ছেলের কাছ থেকে তো আমরা সেভাবে পাবো না, তো যতটুকু চেষ্টা করছি পাওয়ার জন্য। আব্দুর রাফ সাহেবের ঘটনাও অলরেডি চলে এসছে, তা আমরা আশা করছি ফাইজুল ইসলাম ভাইয়েরও একটি ঘটনা আমরা পাবো, কিন্তু সময়ের জন্য ঘটনার জন্য অপেক্ষা করতে হচ্ছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সবাইকে সময় দিবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আপনাদের জন্য প্রতি এপিসোডে আরও ভয়ঙ্কর ঘটনা নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। সঙ্গত কারণে আমার নাম প্রকাশ করতে পারছি না, তবে বোঝার সুবিধার্থে ধরে নেন আমার নাম ক্রিস্টোফার। চট্টগ্রামের পূর্ব মাদারবাড়িতে আমি বসবাস করি। ঘটনাটা খুব বেশি দিন আগের নয়, সম্ভবত 3 মাস পূর্বের হবে। আমি কোনো একটা সিম কোম্পানির কাস্টমার কেয়ার এবং কাস্টমার সার্ভিস অফিসার পদে চাকরি করছিলাম। সেই অফিসের একজন মেয়েকে আমি ভালোবেসে ফেলি। তাকে বিষয়টি জানালে সে বলে সে আমার একজন ভালো বন্ধু হয়ে থাকবে, তবে আমার সাথে কোনো প্রকার রিলেশনে সে জড়াতে চায় না। এর কারণ হিসেবে সে আমাকে জানায় সে অন্য কাউকে ভালোবাসে। এই কথাটা আমি সহজভাবে মেনে নিতে পারিনি, তবে আমি তার সাথে একজন ভালো বন্ধু হিসেবেই মিশতাম। প্রায় সময় আমাদের হোয়াটসঅ্যাপে কল দিলে কথা হতো। আমাদের অফিসের আশেপাশেই চট্টগ্রামের নাম করা একটা পার্ক ছিল। তো একদিন আমরা অফিসের 4-5 জন কলিগ বন্ধু বান্ধবী মিলেই সেখানে আড্ডা দিতে যাই। যেহেতু ট্রেনিংয়ে একই ব্যাচের এবং একই বয়সের ছিলাম, তাই সবাই বন্ধু হয়ে থাকতাম। তো যেদিন আমরা সকালে ঘুরতে যাই সেদিন এলাকার এক বন্ধুর সাথে ফোন কলে একটু ঝামেলা হয়। সে বন্ধুর সাথে সাথে এক কথায় 2 কথা আমার সাথে বেশ কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সে আমাকে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে। তো গালি দেওয়াতে আমি সেই বন্ধুকে বাসায় ফিরে তাকে অনেক মারি। আর এই মারার ঘটনাটি আমি আমার অফিসের সেই মেয়েটির সাথে শেয়ার করি যাকে আমি পছন্দ করতাম। উদাহরণস্বরূপ তার নাম মার্লিন ধরে নেই। মার্লিনকে বিষয়টি জানালে সে কোনোভাবেই বিষয়টি ভালো চোখে দেখেনি। সে আমাকে অনেক বকাবকি করাতে আমারও মেজাজটা খুব খারাপ হয়ে যায়। আমি খুব রাগী স্বভাবের লোক, তাই সে যখন আমাকে বকাবকি করে আমিও তখন তার সাথে রেগে কথা বলি। এক পর্যায়ে তার সাথেও আমার কথা কাটাকাটি হয়, সে আমার ফোন কলটা কেটে দেয়। রাত তখন 2:45 হবে। আমার আর মার্লিনের কথা কাটাকাটি শেষ হওয়ার পর আমার মেজাজ তখন খুব খারাপ ছিল বিধায় আমি একটা সিগারেট জ্বালাতে যাই, কিন্তু সিগারেটের প্যাকেটে গিয়ে দেখি একটা সিগারেটও নাই। তাছাড়া আমি চেইন স্মোকার হওয়াতে স্মোকিং করেই নিজের রাগ কন্ট্রোল করতে চাই। বাসায় যখন সিগারেট ছিল না তখন স্মোক করার জন্য এত রাতেই আমি বাসা থেকে বের হই। আমার বাসার সামনে একটা মাঠ আছে। বাসার দরজা খুললেই 10-12 হাত সামনে দেওয়াল, আর দেওয়ালের অপর পাশে একটা মাঠ। মাঠের এক পাশে 6 তলা একটা বিল্ডিং আছে
এবং বিল্ডিংয়ের পাশেই ছোট্ট একটা দেয়াল আছে, আর এই দেয়ালটা ক্রস করলেই ঘন জঙ্গল। আমি মাঠে যাই আর মাঠে বসেই স্মোকিং করছিলাম। বাসার ভেতর স্মোকিং করা যাবে না, যেহেতু বাসায় মুরব্বীরা আছে। আমার সাথে আমার ফোন, একটা লাইটার ও 7-8টা সিগারেট ছিল। সেগুলো নিয়ে আমি মাঠে বসে স্মোকিং করছিলাম। কিছুই ভালো লাগছিল না, তাই ভৌতিক কথা শুনছিলাম বসে বসে। 2 কানে ইয়ারবাডস ঢুকিয়ে ফুল ভলিউমে ভৌতিক কথা শুনছিলাম। আমার একটা অশান্তি দূর হয়ে গেল। হঠাৎ করে কেন জানি আমার চোখ ঝাপসা হয়ে আসলো। আমি ভাবছিলাম হয়তো ঘুমের কারণে, তবে খেয়াল করলাম আমার কোনো ঘুমই পাচ্ছে না। তাহলে আমার চোখ কেন ঝাপসা হবে? চোখগুলো মুছে যেই আমি আমার সামনের দিকে তাকাই, হঠাৎ করে চোখের সামনে দেখলাম সাদা কাফনের মতো কাপড় পরা কিছু একটা আমার সামনে দাঁড়িয়ে আছে। আমার থেকে প্রায় 15 হাত দূরে হবে। আমাদের বাসার একপাশে যে 6তলা বিল্ডিং আছে তার সামনে দাঁড়ানো। আমি ভাবলাম হয়তো কোনো জড় বস্তু হবে, বাঁশ কিংবা পলিথিন। চোখগুলো আরও একবার ভালো করে মুছলাম দেখার জন্য। কোনোভাবে দেখলাম সাদা কাপড়ে অনেকদিন যাবৎ নীল না দিলে যেরকম হলদে ভাব চলে আসে, সেরকম রঙের একটি কাফনের কাপড় পরা মাথাবিহীন একটা অবয়ব আমার সামনে দাঁড়িয়ে। আমি মনে মনে ভাবতে লাগলাম হয়তো আমার মনের ভুল কিংবা ভৌতিকতা শুনছি তাই এমন হচ্ছে। কিন্তু পরক্ষণেই খেয়াল করলাম আমার শরীরে হালকা গরম বাতাস অনুভব করছি। তবে আমার তেমন ভয় লাগছিল না, তবে অবাক হয়েছিলাম অনেক। আমি ভাবলাম একটু সামনে এগিয়ে গিয়ে দেখি আসলে মূলত এই জিনিসটা কি। যেই না ফোনটা হাতে নিলাম, দেখলাম রাত তখন 3:15। আমার মনের ভেতর থেকে একটা স্ট্রং ফিল আসছিল যে এটা ভালো কিছু না, খারাপ কোনো কিছুর পূর্বাভাস হবে। তবে কেন জানি আমি তখনও ভয় পাচ্ছিলাম না। আমি সামনের দিকে 1 পা বাড়ালাম। যেই আমার 1 পা বাড়ালাম অমনি দেখলাম অবয়বটা মুভ করলো। আমি 1 পা এগিয়ে যাই, সে অবয়বটা 1 পা করে আগায়। হঠাৎ করে খেয়াল করলাম অবয়বটা আসলে হাওয়ায় ভাসমান অবস্থায় মুভ করছে। আমি ভাবলাম হয়তো আজকে খারাপ কিছুই হবে। সিগারেটের প্যাকেট থেকে আরেকটা সিগারেট ধরালাম। তবে এবার যা দেখলাম, অবয়বটা 1 লাফে জঙ্গলের দেয়ালটাতে উঠে গেল। দেয়ালটা কম করে হলো 10 হাত উঁচু, আর সেই অবয়বটা 1 লাফে কিভাবে দেয়ালের উপর উঠলো সেটা আমি বুঝে উঠতে পারলাম না। ভয় না পেয়ে অবাক হচ্ছিলাম। হুট করে মাথায় আসলো একটা কথা। আমাদের পাশের বাসায় একজন আঙ্কেল রোড অ্যাক্সিডেন্টে মারা যান। ওনার শরীরের এক সাইড এবং মাথা থেতলে যায়। ওনাকে গোসল করানোর মতো সাহস কারো হয়নি। তবে আমাদের এলাকার থাকায় একজন মামা ওনাকে গোসল করানোর জন্য রাজি হন, কারণ তিনি মোটামুটি ভালোই সাহসী ছিলেন। তাছাড়া একজন মানুষ, মৃত মানুষের গোসল পাওয়ার হক আছে, যেহেতু মুসলিম গোসল করানো ছাড়া তো কোনো জানাজা দেওয়া যাবে না। আর যিনি মারা গেছেন তার ছেলে আবার সেই মামার বন্ধু হয়। যাই হোক, মামাও একদিন সিগারেট খাচ্ছিল মাঠে বসে, তিনিও আমার মতো সেম অবয়ব দেখেন। তখন সেই মামার বলা কথাগুলো মনে পড়ে যায়। আমি ভয়ের সাথে সাথে বাসায় ভেতর ঢুকে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি। আমি কি দেখলাম সেটা নিয়ে পরে চিন্তায় ছিলাম। তাছাড়া সত্যি বলতে ভয় পাওয়া থেকে অবাক হয়েছি বেশি। এরকম আরও ঘটনা আছে আমার কাছে যা আমার সাথে ঘটেছে। আজকে একটি প্রথম ঘটনা পাঠালাম, জানি না কেমন হয়েছে। প্রচারযোগ্য হলে প্রচার করবেন। ভালো থাকবেন আপনারা সবাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভাইয়া, আমি আজকে কথা না বাড়িয়ে ডিরেক্ট প্রবেশ করব আজকের ঘটনায়। গ্রামে একটা কথা খুব প্রচলিত আছে, পুরনো জমিদার বাড়ি, ভাঙা মন্দির আর 100 বছরের বট গাছের নিচে নাকি গুপ্তধন লুকানো থাকে। কিন্তু মানুষ একটা জিনিস ভুলে যায়, তা হলো সবগুলো গুপ্তধনের পাহারাদার মানুষ হয় না। আজকের ঘটনা 1989 সালের। একদল মানুষ রাতের অন্ধকারে গুপ্তধন খুঁজতে গিয়েছিল, কিন্তু তারা সেখানে এমন কিছু দেখেছিল যার পর গ্রামের মানুষ আজও সূর্য ডোবার পরই ওই জায়গার কাছেও যায় না। আজকের গল্পটা শেষ অবধি শুনুন, কারণ শেষের ঘটনাটা এখনো রহস্য হয়ে আছে। সাল তখন 1989 সাল। সে সময়ে আমাদের গ্রামের বিদ্যুৎ ঠিক মতো ছিল না। চারপাশে কাঁচা রাস্তা, রাত হলে পুরো এলাকা অন্ধকার হয়ে যেত।
আমাদের গ্রামের পাশে ছিল একটা পুরনো জমিদার বাড়ির ধ্বংসাবশেষ। লোকজন বলতো ওই বাড়ির নিচে নাকি সোনার মোহর আর হীরা জহরত ভর্তি সিন্দুক লুকানো আছে। কিন্তু আরেকটা কথাও সবাই বলতো যে যারা গুপ্তধন খুঁজতে গেছে তারা কেউ স্বাভাবিকভাবে ফিরে আসেনি। আমরা এসব মোটেও বিশ্বাস করতাম না। এক রাতে গ্রামের 4 জন মিলে ঠিক করলাম, যাই হোক, গুপ্তধন আমাকে খুঁজতেই হবে। আমার সাথে ছিল আমি, আমার বন্ধু করিম, জসিম আর গ্রামের এক কবিরাজ সাহেব। কবিরাজ বলেছিল গুপ্তধন থাকলে পাহারাদারও থাকবে। আমরা হাসছিলাম। রাত তখন প্রায় 12টা। আমরা লণ্ঠন, কোদাল আর দা নিয়ে বের হলাম গুপ্তধন খুঁজতে। জমিদার বাড়িটা গ্রামের শেষ প্রান্তে, চারপাশে বিশাল গাছ, ভাঙা দেয়াল, পুরো জায়গা অস্বাভাবিক ঠান্ডা। ভেতরে ঢুকতেই কেমন যেন গন্ধ পেলাম, পুরনো মাটি আর পচা কিছু একটা। কবিরাজ সাহেব একটা জায়গা দেখিয়ে বলল যে সিন্দুক এখানেই আছে। আমরাও খোঁড়া শুরু করলাম। প্রথম 10 মিনিট কিছুই হয়নি। তারপর হঠাৎ চারপাশের কুকুরগুলো একসাথে চিৎকার করতে শুরু করলো। আমার বুক কেমন যেন ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই বাতাস একদম থেমে গেল, পুরো জায়গা নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎ করেই করিম বলল, ওইটা কি? আমরা তাকিয়ে দেখি যে ভাঙ্গা বারান্দার উপর একজন দাঁড়িয়ে আছে, লম্বা মানুষ, সাদা ধুতি, মাথা নিচু করে। আমি চিৎকার করে বললাম, কে ওখানে? কোনো উত্তর নেই। লণ্ঠনের আলো একটু বাড়িয়ে তাকাতেই লোকটা নেই, যেন উধাও হয়ে গিয়েছে। আমরা ভয় পেলেও খোঁড়া বন্ধ করিনি, কারণ তখন মাটির নিচে শক্ত কিছু লাগছিল। কিছুক্ষণ পর কোদাল একটা লোহার জিনিসে লাগে এবং ঠং করে শব্দ হয়ে উঠল। আমরাও উত্তেজিত হয়ে যাই। মাটি সরিয়ে দেখি কালো রঙের একটা বড় সিন্দুক। সিন্দুকের গায়ে একটা অদ্ভুত চিহ্ন, আর সিন্দুকের তালা ছিল একদম মরিচা পড়া। কবিরাজ হঠাৎ ভয় পেয়ে যায়। সে বলল যে এটা এখন খোলা ঠিক হবে না। কিন্তু করিম সে শুনল না। সে দা দিয়ে তালায় আঘাত করল। ঠিক তখনই পুরো জঙ্গল কেঁপে উঠল। হঠাৎ চারপাশটায় ফিসফিস শব্দ শোনা গেল, যেন অনেকগুলো গলা একসাথেই কথা বলছে। আমরা কেউ কিছু বুঝে ওঠার আগেই লণ্ঠনের আলোটা নিভে গেল, পুরো অন্ধকার। তারপর আমরা স্পষ্ট শুনলাম কেউ আমাদের চারপাশে হাঁটছে, ধাপ ধাপ করে হাঁটছিল। জসিম কাপা গলায় বলল, আমাদের মনে হয় চলে যাওয়া উচিত। ঠিক তখনই অন্ধকারের মধ্যে দুটো লাল চোখ দেখা গেল। তারপর আরো আরো অনেকগুলো লাল চোখ একসঙ্গে দেখা গেল। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। হঠাৎ সিন্দুকের ভেতর থেকে শব্দ হতে লাগলো, ধুম ধুম করে, যেন ভেতর থেকে কেউ বের হতে আসছে। করিম ভয় পেয়ে পিছিয়ে গেল। ঠিক তখন একটা গলা খুব ভারী। সে বলছিল, কে আমার জিনিস ছুঁয়েছে? আমরাও ভয়ে জমে গেলাম। অন্ধকার থেকে ধীরে ধীরে একজন বের হয়ে এলো, কালো আলখাল্লা, দীর্ঘ দাড়ি, কিন্তু তার মুখ ছিল পুরো পুড়ে যাওয়া। সে সিন্দুকের পাশে দাঁড়িয়েছিল, তারপর ধীরে ধীরে মাথা উপরে তুলল। তার চোখ ছিল সম্পূর্ণ সাদা। হঠাৎ করিম চিৎকার দিয়ে দৌড় দিল, কিন্তু কয়েক সেকেন্ড পরেই তার চিৎকার বন্ধ হয়ে গেল। আমরা শুধু শুনলাম যেন কেউ তাকে মাটির উপরে টেনে নিয়ে যাচ্ছে। আর জসিম প্রাণপণে দৌড়াতে শুরু করি, আমি আর জসিম। পিছনে শুধু সেই গলা, সিন্দুক রেখে যাও, সিন্দুক রেখে যাও।
আমরা দৌড়ে গ্রামে ফিরে আসি, কিন্তু করিম সে আর ফিরে আসেনি। পরদিন সকালে গ্রামের মানুষ নিয়ে সেখানে যাই। জায়গাটা পুরো ফাঁকা ছিল, কোনো সিন্দুক নেই, কোনো গর্তও নেই, শুধু মাটির উপরে কর্মীর গামছা পড়েছিল। আরেকটা বিষয় হচ্ছিল যে ভেজা মাটিতে বড় বড় পায়ের ছাপ, কিন্তু পায়ের ছাপগুলো মোটেও মানুষের ছিল না। এরপর থেকে গ্রামের কেউই আর ওই জায়গায় যায় না। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল কয়েক মাস পর। এক রাতে জসিম হঠাৎ পাগলের মতো চিৎকার করতে শুরু করে। সে শুধু একটা কথাই বলেছিল, ও সিন্দুক খুলে ফেলেছে, ও সিন্দুক খুলে ফেলেছে। তারপর থেকে জসিম আর কখনোই স্বাভাবিক হয়নি। আজও গ্রামের বৃদ্ধরা বলে, বর্ষার রাতে ওই জমিদার বাড়ির পাশ দিয়ে গেলে মাটির নিচ থেকে ধুম ধুম শব্দ আসে, যেন কেউ এখনো সিন্দুকের ভেতর থেকে বের হওয়ার চেষ্টা করছে। যাই হোক, আমি বলি ভাইয়া, সবগুলো গুপ্তধন মানুষের জন্য নয়। কিছু জিনিস যত গভীরে চাপা থাকে ততই ভালো, কারণ কিছু সিন্দুক তৈরি হয়েছে খোলার জন্য নয়। যদি এখনো কেউ আপনাদেরকে বলে পুরনো কোনো জায়গায় গুপ্তধন লুকানো আছে, তাহলে লোভ করার আগে অবশ্যই একবার ভাববেন, সেখানে হয়তো ধনের চেয়ে ভয়ঙ্কর কিছুই বেশি আছে। যাই হোক ভাই, আজকের মধ্যে এতটুকুই। আশা করছি আপনাদের গল্পটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ। আমি এখন ছোট্ট একটা ঘটনা শেয়ার করব, যাত্রাপথের একটি ঘটনা শেয়ার করব। এইটা যিনি আমাদেরকে শেয়ার করেছেন তার নাম কামালি ভাই। তিনি বাংলাদেশি কোনো একজন মানুষ। তিনি তার বাড়ি হচ্ছে নরসিংদী জেলায়, তিনি থাকেন হচ্ছে ইংল্যান্ডে। তো তার একটি ঘটনা তিনি একটি ঘটনা শেয়ার করেছেন। তো তিনি যাচ্ছিলেন হচ্ছে লন্ডন থেকে অনেক দূরে। জায়গাটার নাম হচ্ছে, লন্ডন থেকে সরাসরি তিনি যাচ্ছিলেন ম্যানচেস্টার। তো রাস্তার মধ্যে তিনি বাসে যাচ্ছিলেন, তার গাড়ি নেননি, তার গাড়িটা আসলে সেদিন গ্যারেজে ছিল। তো তার ভাষ্য মতে তিনি যখন বাসে ওঠেন, রাত তখন অনেকটা 9:30 পরে। তো শীতকালীন রাত 9:30 মানে অনেক রাত এই দেশে। শীতকালে নর্মালি রাত হয়ে যায় বিকাল 5টার মধ্যে, রাত অনেক বড় সময় ধরে থাকে। তো তিনি বাসে একজনের সাথে ওঠেন বাসে। তো উনি যখন বাস স্টার্ট হয় সব কিছু ঠিক ছিল, কোনো প্রবলেম ছিল না। বাস কিছুক্ষণ পর যখন বাসটা একটা জায়গায় থামে, সম্ভবত ফিউল নেওয়ার জন্য, তো ফিউল নেওয়ার জন্যই হয়তোবা। তো তিনি থামার পর তিনি বাস থেকে নামেন। ওখানে সবাই নামছিল, তার পাশের সিটে যিনি ছিলেন তিনিও নামলেন। বাস ছিল সম্পূর্ণ ফুল, কোনো জায়গা নেই। তো তিনি দেখলেন যে লোকটা তার পাশে ছিল সে একটু বেশ দূরে যেয়ে হয়তো স্মোক করছে বা কিছু। এটা খুব রিসেন্ট ঘটনা, 2021 সালের ঘটনা, তখন কোভিডকালীন ঘটনা আর কি। তো সবাইকে মুখে মাস্ক পরে থাকতে হতো, তাকেও পাশে যে সিটে ছিল তিনিও মাস্ক পরেছিল। তো তিনি দেখলেন যে লোকটা অনেক দূরে যেয়ে হয়তো স্মোক করছে মাস্কটা সরিয়ে। তো ওনার যে ঠোঁট, ওনার মুখের চারিপাশ দূর থেকেই কেমন জানি লাগছিল। তিনি এত কিছু আসলে যতটুকু খেয়াল করেছেন ততটুকুই, পরে কিছু খেয়াল করেননি। তো উনিও কামালি ভাই একটা ড্রিঙ্ক নেয় আর কি, জুস কিনে জুসটা খাচ্ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল। বাসটা ছাড়লো। ওনার কথা হচ্ছে যে আমি সারাটা রাস্তা ধরে, আর 2 ঘন্টার মতো লোকটা আমাদের সাথে ছিল, সারাটা রাস্তা জুড়ে সেই লোকটা এখন এই ছোট্ট ব্রেকে আমাদেরকে নামতে দিয়েছে, হয়তো বা রিজিউম করবে, কারণ লন্ডন থেকে ম্যানচেস্টার অনেক বড় সফর। তো কোনো একটা কারণে থেমেছিল বাস। তো যেটাই হোক, তিনি যখন বাসে উঠলেন, ওনার দিকে তাকিয়েছিলেন উনি অনেকবার নিচে। এখানে তো বাসে হেল্পার নাই, তিনি ড্রাইভারকেও কিছু বলেন নাই, কারণ দেখলাম উনি দেখেছেন যে সবাই উঠে গেছে, ড্রাইভার আর কারোর জন্য ওয়েট করলেন না, ড্রাইভার সাথে সাথে বাসটা ছেড়ে দিলেন। তো লোকটা বলল, মানে আমার কামালি ভাই বলছে যে আমার পাশে যিনি ছিলেন তিনি আর আসলেন না, বাসে উঠলেন না, তিনি এখানেই নামার কথা না,
এখানে যেই বাস ডিরেক্টলি একবারে ম্যানচেস্টার যাওয়ার কথা, এটা কোথাও থামাথামির বাস না যে থামবে এখানে প্যাসেঞ্জার নামবে, এরকম না। তো উনি যে চলে গেল, উনি যারা আসলো না, উনি কিন্তু সব ব্রেকে নেমেছিল, এটা ব্রেক টাইম, এখানে থামার টাইম না, স্টপেজ না। তিনি আর ফিরল না, বাসওয়ালাও আর জিনিসটা খেয়াল করে নাই নাকি উনি নিল না কেন কে জানে। তো উনিও কিছুক্ষণ ওয়েট করেছেন। তো পরে উনি যখন বাস থেকে নামেন তখন জিজ্ঞেস করে যে বাসে কিন্তু আমার পাশে একজন লোক ছিল, তিনি কিন্তু আমার সাথে বের হয়নি, তিনি কিন্তু বাসে আর আসেনি, আমি কিন্তু একাই বাসে এসেছি, আমার পাশে তিনি আর ছিল না। ওই যে তুমি স্টপে নেমেছিল উনি কিন্তু আর আসছিল না। লোকটা কোনো কিছু বললো না, মানে লোকটা যে ড্রাইভারটা সে আর কিছু বললো না। তো অদ্ভুতভাবেই তার দিকে তাকিয়েছিল, কিন্তু কিছু বললো না। কেন বললো না, কী জন্য বললো না, এটা তিনি জানেন না। এখন ওনার প্রশ্ন হচ্ছে লোকটাকে আদৌ তার সাথে ছিল কিনা। এখন এইটার শুধুমাত্র আল্লাহই ভালো জানেন, কারণ লোকটা কেন আসলো না, কী জন্য আসলো না সেটা তিনিই ভালো জানেন। ও দেখা গেল না, ব্রিটিশ ছিল, লোকটা ব্রিটিশ ছিল। তো এটা মা কামালি বলেছে যে আমার কাছে মনে হচ্ছে এটা গায়েবী, এটার কোনো ব্যাখ্যা নাই, কারণ পুরা বাস ভর্তি মানুষজন, উনি লোকটা কোথায় নেমে গেল, এটা তো কোনো স্টপেজ না। তো যাই হোক, এটা একটা ছোট্ট ঘটনা ছিল। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং ভালোর দলেই আছেন। সাল তখন 1990। সেই সময়টায় মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, আর গ্রামের অন্ধকার রাতগুলো ছিল অনেক বেশি ভয়ঙ্কর। সেই সময় মানুষ গুপ্তধনের গল্প খুব বিশ্বাস করত পুরনো কবর, ধ্বংস হয়ে যাওয়া মন্দির, কিংবা জমিদার বাড়ির নিচে লুকিয়ে আছে সোনার হাড়ি। কিন্তু গ্রামের বয়স্করা একটা কথা সবসময় বলতো, গুপ্তধন কখনো একা থাকে না, গুপ্তধনের পাহারাদাররাও থাকে। আজকের ঘটনা ঠিক তেমনও একটা রাত যার পর একজন মানুষ নিখোঁজ হয়ে যায়, আর একজন সারা জীবনের জন্য বোবা হয়ে যায়। এই গল্পটা আমাদের এক বন্ধুর, সে লিখেছে যে ভাইয়া 1990 সাল, তখন আমি কিশোর ছিলাম। আমাদের গ্রামের পাশে ছিল একটা পুরনো হিন্দু জমিদার বাড়ি। বাড়িটা অনেক আগেই পরিত্যক্ত হয়ে গিয়েছিল। চারপাশে বড় বড় গাছ, ভাঙা মন্দির, আর পেছনে বিশাল একটা কালো পুকুর। লোকজন বলতো পুকুরের নিচে নাকি সোনার হাড়ি লুকানো আছে, কিন্তু কেউ সাহস করে সেই হাড়িটা খুঁজতে যেত না, কারণ গ্রামের মানুষ বিশ্বাস করত ওই ধনের পাহারায় কিছু তো আছে। একদিন গ্রামের এক তান্ত্রিক আসে, সে দাবি করল সে গুপ্তধনের জায়গা বের করতে পারবে। তার কথা শুনে গ্রামের কয়েকজন লোক লোভে পড়ে যায়। শেষ পর্যন্ত ঠিক কি হয়, রাতে গিয়ে ধন তোলা হবে। আমার বড় ভাই রাশিদও তাদের সঙ্গে মিলে যায়। আমি লুকিয়ে লুকিয়ে তাদের পিছনে যাই। রাত তখন প্রায় 1টা বাজে। চারদিকে ঘন কুয়াশা। তান্ত্রিক একটা কালো কাপড় বিছিয়ে কিছু মন্ত্র পড়ছিল। তার সামনে জ্বলছিল 3টা মোমবাতি। হঠাৎ করেই সে চোখ বন্ধ করে বলল, ধন পানির নিচে আছে। আমাদের সবাইকে নিয়ে সে পুকুরের পাশে যায়। তারপর একটা জায়গা দেখিয়ে বলে, এই তো এখানেই আছে। 2 জন কোদাল নিয়ে মাটি কাটতে শুরু করলো। প্রথমে কিছুই হয়নি, তারপর হঠাৎ পুকুরের পানি নিজে নিজে নড়তে শুরু করলো, যেন ভেতরে কেউ সাঁতার কাটছে। আমার শরীর ভয়ে কেঁপে উঠল। ঠিক তখনই পুকুরের মাঝখান থেকে একটা শব্দ বের হয়ে এলো, গর গর করে। তারপর ধীরে ধীরে পানির উপরে কিছু একটা ভেসে উঠল। একজন মহিলা, লম্বা চুল, সাদা দাড়ি, মুখ নিচু। আমি ভয় পেয়ে গাছের আড়ালে লুকালাম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো,
আমার ভাইয়ারা যেন তাকে দেখতেই পাচ্ছিল না, তারা শুধু মাটিই কাটছিল। তান্ত্রিক হঠাৎ চিৎকার করে উঠল এবং বলল, কেউ পিছনে তাকাবে না। ঠিক তখনই মহিলাটা ধীরে ধীরে পুকুর থেকে উঠে আসতে লাগলো, কিন্তু সে আসলে হাঁটছিল না, সে ভাসছিল। আমার নিঃশ্বাস ভয়ে বন্ধ হয়ে আসছিল। হঠাৎ সে খুব আস্তে বলল, কে আমার জিনিস নিতে আসছে। তার গলার শব্দ শুনে মনে হচ্ছিল সেই মহিলা অনেক দূর থেকে আসছে। ঠিক তখন কোদাল একটা শক্ত জিনিসের সাথে লাগে, ঠং করে শব্দও হয়। সবাই তখন উত্তেজিত হয়ে যায়। মাটি সরিয়ে দেখা গেল একটা পিতলের হাঁড়ি। তান্ত্রিক দ্রুত বলল, কেউ এখনই খুলবে না। কিন্তু গ্রামের লোকজন একদমই লোভ সামলাতে না পারে সে হাড়ির ঢাকনা খুলে ফেলল, আর সঙ্গে সঙ্গে চারপাশের বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে গেল। মোমবাতিও নেভে গেল, পুরো জায়গা অন্ধকার হয়ে গেল। তারপর তারপর পুকুরের দিক থেকে একসাথে অনেকগুলো মানুষের কান্নার শব্দ আসতে লাগলো। আমি কাঁপতে কাঁপতে তাকালাম, আর যা দেখলাম তা আমি আজও ভুলতে পারিনি। পুকুরের ভেতরে অসংখ্য মুখ ভাসছে, সবাই পানির নিচে তাকিয়ে আছে। তাদের চোখ ছিল পুরো সাদা। হঠাৎ সেই মহিলা চিৎকার করে উঠল। তার মুখ ধীরে ধীরে বড় হতে লাগলো, অস্বাভাবিক বড়। তারপর সে এক ঝটকায় হাড়ির পাশে দাঁড়ানো লোকটার উপর ঝাঁপিয়ে পড়ে। লোকটা ভয়ঙ্কর চিৎকার দেয়, তারপর চুপ, পুরো নীরব হয়ে যায়। কয়েক সেকেন্ড পর আকাশেও বিদ্যুৎ চমকায়। তখন আমি সেই বিদ্যুতের আলো দেখলাম সে লোকটা আর নেই, শুধু কাদা আর রক্ত হয়ে আছে। আমার ভাইয়েরা দৌড় দিতে শুরু করে। তখন তান্ত্রিক মাটিতে বসে কাঁপছিল। সে শুধু বলেছিল, ঢাকনা খোলাটা উচিত হয়নি। আমরা প্রাণপণে গ্রামে ফিরে আসি, কিন্তু আমার বড় ভাই রশিদ সেদিনের পর আর কথা বলতে পারেনি। সে শুধু রাত হলে পুকুরের দিকে তাকিয়ে থাকতো, আর মাঝে মাঝে ফিসফিস করে বলতো ও এখনও হাড়িটা খুঁজছে। কয়েক মাস পর তান্ত্রিক নিজেও নিখোঁজ হয়ে যায়। আজও বর্ষার রাতে গ্রামের মানুষ বলে, ওই পুকুরের পাশ দিয়ে গেলে পানির ভেতর থেকে একটা মহিলা ডাকে, ফিরিয়ে দাও আমার হাড়িটা, ফিরিয়ে দাও। আসলে ভাইয়া, লোভ মানুষকে অনেক অন্ধকার জায়গায় নিয়ে যায়, কিন্তু কিছু ধন সম্পদ তো মানুষের জন্য নয়। কারণ কিছু গুপ্তধনের পাহারাদার মরে গেলেও পাহারা দেওয়া বন্ধ করে না। যদি এখনও কেউ আমাদের কিংবা আপনাদেরকে গুপ্তধনের লোভ দেখায়, তাহলে মনে রাখবেন, সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো সবসময় চোখে দেখা যায় না। যাই হোক ভাইয়া, আজকের মতো এখানেই। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।